শুভ অপরাহ্ন। নমস্কার। আমাদের আজকে যে বাংলা পুঁথি ও প্রাচীন লিপিবিদ্যা প্রদর্শন সংক্রান্ত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় জেলা শাসক শ্রী ধবল জৈন মহাশয়ের। একটু আগেই আমি ফোনে জানতে পারলাম যে কোনো কারণে হয়তো তিনি পৌঁছতে পারছেন না। উপাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে আমরা এখানে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। সংক্ষিপ্ত অনুষ্ঠান, মূলত ডেমনস্ট্রেশন। আমি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী অরিত্র চক্রবর্তী আপনাকে অনুরোধ করছি আপনি একটু এখানে আসুন এবং আমাদের দুজন অধ্যক্ষ কলাভবন এবং আমাদের লিপিকা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক শিশির সাহানা এবং ভাষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি মণ্ডল, আপনাদেরও অনুরোধ করছি আমাদের অতিথিকে নিয়ে একটু এখানে আসার জন্য। আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব যেটা ছিল সেটা আমরা লিপিকা পুঁথিশালায় সম্পন্ন করে এসেছি। এখন এখানে হাতে কলমে আমাদের পুঁথি সংক্রান্ত নানা দিক, এর মূল দুটো দিক। একটা হচ্ছে বাংলা পুঁথি ম্যানুস্ক্রিপ্টোরিয়াম, এই ম্যানুস্ক্রিপ্টোরিয়ামের মধ্যে ম্যানুস্ক্রিপ্টোলজি যেটা, অর্থাৎ পাণ্ডুলিপি বিদ্যা যেটাকে বলা হয় পুঁথিবিদ্যা। আর একটা হচ্ছে প্রাচীন লিপিবিদ্যা, যেটা ইংরেজিতে বলা হয় প্যালিওগ্রাফি। এই দুটো বিষয়ে আমাদের বাংলা বিভাগের কিছু গবেষক এবং ছাত্রছাত্রী তাদের অপরন্ত উৎসাহে তারা প্রতিনিয়ত কাজ করে চলেছে। গতকাল তাদের মধ্যে কয়েকজন এশিয়াটিক সোসাইটিতে তাদের ডেমনস্ট্রেশন দিয়ে ফিরেছেন। ফলে নবীন উৎসাহে তারা একেবারে টকটক করে ফুটছেন, যাকে বলা যায়। জিনিসগুলো খুব তাত্ত্বিকভাবে বললে সবটা বোঝা যায় না। হাতে কলমে যদি প্রদর্শন হয় তাহলে সেটা অনেক সুবোধ্য হয় এবং ব্যাপারটা খুব সহজে আমাদের মনে দাগ কাটে। আমি সরাসরি এই গবেষক এবং ছাত্রছাত্রীদের উপস্থাপনায় চলে যাচ্ছি। প্রথমে পুঁথি নির্মাণ পদ্ধতি নিয়ে বলবেন তিন গবেষক বাংলা বিভাগে, বীরেন্দ্রনাথ দাস, সোনা দাস এবং অলোক পটুয়া। নমস্কার, উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে আমি আমাদের বক্তব্য শুরু করছি। তো আমাদের এক বিষয় হচ্ছে বলার পুঁথি নির্মাণ পদ্ধতি। প্রাচীনকালে মানুষেরা কীভাবে পুঁথি নির্মাণ করতেন সেটির আমার মূল বক্তব্য, এবং আমরা মূলত তার কথা পুঁথি কীভাবে নির্মিত হতো সেটি আলোচনা করব। তো আমরা শুরু করছি। প্রাচীন প্রচলিত ছড়ায় বাংলায় পাওয়া যায় কালি কলম মন লেখে তিনজন। প্রাচীন পুঁথির প্রধান তিনটি উপকরণ ছিল, একটি তো কালি, অন্যটি কলম, এবং তার সাথে সবথেকে আগে প্রয়োজন হচ্ছে আধার বা পুঁথির পাতা। তো আধার বা পুঁথির পাতা, এই পুঁথির পাতাতে কি কি ব্যবহৃত হতো? প্রথমত সবচেয়ে একটি শ্লোকের কথা বলে নিই। ভূর্জে বা তেজে পত্রে বা তালে বা তালি পত্রকে অগুরু না পি দেবেশি পুস্তকম কারায়তে প্রিয়ে। এটি যোগিনীতন্ত্রের একটি শ্লোক। এই শ্লোক থেকে আমরা জানতে পারছি ভূর্জপত্র, তেজপত্র, তাল বা তারি পত্রে এই পুঁথির পাতা নির্মিত হতো। প্রথমে ভূর্জপত্রের কথা। ভূর্জপত্র নির্মিত হতো বাঁশ জাতীয় গাছের ছাল থেকে। মূলত পার্বত্য অঞ্চলে এই ভূর্জপত্র পাওয়া যেত, এবং কাশ্মীরের সারদা লিপিতে লেখা যে সমস্ত পুঁথিপত্র পাওয়া যায় সেগুলি ভূর্জপত্রে লেখা।
এছাড়া ভূর্জপত্রে লেখা খরচটি লিপিতে ধর্মপদের পুঁথিও পাওয়া যায়। এবার এই তালপত্রের কথা, সমগ্র ভারতে বিশেষত সমভূমিতে যে পাতাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো এটি তাল পাতা। তাল গাছের পাতা থেকে পুঁথি নির্মিত হতো এবং ব্রাহ্মণেরা তাল পাতার পুঁথিতে লেখাকে পূর্ণ কাজ বলে গণ্য করতেন। তাই বেশিরভাগ পূজা পদ্ধতি বা ধর্মগ্রন্থ আমরা তাল পাতার পুঁথিতে লেখা বলতে পাই। তৃতীয় হচ্ছে তুলট কাগজ। তুলট কাগজ অনেকটা আধুনিক পদ্ধতিতে নির্মিত একটি হস্তনির্মিত কাগজ এবং ইসলাম শাসনের সময়কালে সমগ্র ভারতে এই তুলট কাগজের বহুল ব্যবহার শুরু হয়। মূলত ইসলামের একটি সম্প্রদায় কাগজ নির্মাণ করতে তাদের বলা হতো কাগজি বা কাগতি। তো কাগজে নির্মিত পুঁথি ব্রাহ্মণ সমাজে অপ্রচলিত ছিল, তার কারণ এই তুলট কাগজ নির্মিত ভাতের মাড় দিয়ে, যেটা ব্রাহ্মণেরা এঁটো বা উচ্ছিষ্ট মনে করতেন। তাই ব্রাহ্মণদের কাছে তালপত্রকে গুরুত্ব দেওয়া হতো বেশি। এবার সেই তালপত্রে নির্মিত পুঁথির উদাহরণ দিয়ে আমরা একটা উদাহরণটা দেখে নেব যে তালপত্রে নির্মিত ভাগবত পুরাণের পুঁথি এবং নিচে আছে তুলট কাগজে লেখা কাশীরাম দাসের মহাভারতের পুঁথি। তালপাতার পুঁথি আমরা নির্মিত করবো কিভাবে? ভারতবর্ষের অধিকাংশ স্থলে তালপাতার বহুল ব্যবহার দেখা যায়, যেটা আমি বললাম, কিন্তু স্থান ভেদে তালপাতার ধরন পরিবর্তিত হয়। বঙ্গদেশে প্রাপ্ত তালপাতায় দুটি ধরনের উল্লেখ আমরা পাচ্ছি, একটি খড়তাল, অন্যটি শ্রীতাল। খড়তাল পাতাগুলি, আমাদের কাছে যে পাতাগুলির দৃষ্টান্ত আছে, এগুলি খড়তাল পাতা। এই পাতা কিন্তু স্থূল এবং মোটা, দৈর্ঘ্য ছোট, এবং এই পাতা যখন রোদে শুকায় সহজে ভেঙে যায়। অন্যদিকে শীতাল পত্র, এই পত্রটি খুব বেশি এখন বাংলায় পাওয়া যায় না, এটা মূলত জলের ধারে বেশি এই পাতা দেখা যেত এই গাছ। তো শীতাল পত্র অপেক্ষিত পাতলা, দৈর্ঘ্যের অনেকখানি লম্বা হতো এবং পাতলা হওয়ার কারণে পাতাটা হতো সম্প্রসারণশীল ও নমনীয়। শীতাল পত্রটাকে তেরের পাতা বলা হয়ে থাকে। পুঁথি নির্মাণের ক্ষেত্রে শীতালই ছিল আদর্শ পত্র। এই ছবিতে আমরা দেখতে পারবো যে শীতাল পাতার একটি দৃষ্টান্ত দিচ্ছি, খড়তালে দিচ্ছি। শীতাল পত্র তুলনামূলক অনেকটাই বড়, যার ফলে সমস্ত হাতটাকে মানে কভার করেছে, কিন্তু তার খড়তাল তুলনামূলক ছোট। তারপরে পুঁথি নির্মাণ কিভাবে নির্মিত হতো? প্রথমে তাল পাতা গাছ থেকে কেটে প্রতিটি পাতাকে গোছা করে বেঁধে রোদে নয়, ছায়ায় রাখা হতো। কেন ছায়ায় রাখা হতো? কাঁচা সবুজ পাতায় সরাসরি কালি ফোটে না, তাই কাঁচা পাতাকে কিছুটা হলেও পাণ্ডুবর্ণ বা তামাটে রঙে করে নেওয়া হতো। তামাটে রঙ বা পাণ্ডুবর্ণ হয়ে গেলে এই পাতাগুলিকে গোছা থেকে খুলে গুটুলি পাকিয়ে বেশ কিছুদিন জলে চুবিয়ে রাখা হতো। এমনকি কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় যে বাঁকেতে পাতা চুবিয়ে রাখার উল্লেখ পাওয়া যায়। কেন গুটুলি পাকানো হতো? এই প্রশ্নটা উনি রাখতে পারে। আসলে যখন গুটুলি পাকানো হচ্ছে, কোন পাতাটি নমনীয়, কোন পাতাটি সহজে ভেঙে যাবে আর কোনটি থাকবে, এটা একটা পরীক্ষার জন্য গুটুলিটা পাকানো প্রয়োজন। এরপর পাতাগুলিকে তুলে জল থেকে তুলে কিছুদিন পর এই পাতাকে কীটের আক্রমণ থেকে রক্ষা করার জন্য গরম জলে হলুদ, নিম পাতা দিয়ে এই পাতাগুলিকে সেদ্ধ করা হতো। সিদ্ধ করা হয়ে গেলে ভেজা তাল পাতাগুলিকে গোছা থেকে খুলে আলাদা আলাদা করে রোদে শুকাতে দেওয়া হতো। শুকানো হয়ে গেলে পাতাগুলি যখন তামাটে বর্ণ হয়ে যেত, তখন তামাটে বর্ণে কালিতে লেখা সহজ হয়ে যাবে, কিন্তু এই পাতা তখনও মসৃণ হয়ে ওঠেনি। তাই শঙ্খ বা তেলের পাথর দিয়ে ঘষে ঘষে এই পাতাগুলিকে মসৃণ করা হতো। পাতা নির্মিত হলে পুঁথির পাতাকে বাঁধাই করার জন্য পুঁথির মাঝ বরাবর সুচ বা শলাকা দিয়ে ফুটো করা হতো এবং তারপর দুদিকে কাঠের পাটা দিয়ে সেই পুঁথিকে বাঁধাই করা হতো। এই হলো পুঁথি নির্মিত পদ্ধতি। আমরা নিজেরা কিছু পুঁথি নির্মাণ করেছি, যেমন এটি আমার নির্মিত একটি পুঁথি। এখানে যে কবিতাটি লেখা আছে সেটি আমার লেখা কবিতা সিরিজ, তারই কবিতা। এখানে আমরা পড়ে দেখতে পাবেন যে লেখা আছে প্রত্ন মঙ্গল, এবং নিচের পাতায় লেখা আছে প্রত্ন জীবী আমি কংস স্মৃতির ঢিবি ঘুরে, সমুদ্র মথন ঘটে দলাদলি দেবতা অসুরে, কমলা রূপেতে আসে এনেছিল অমৃত ভাগ, অজর অমর করে খুলে দিল স্বর্গের দ্বার। এভাবে আমরা একটি পুঁথি নির্মাণের চেষ্টা করেছি। এরপর পুঁথির কালি কিভাবে নির্মিত হতো এটি নিয়ে আলোচনা করবেন আমার বন্ধু সোনা দাস। নমস্কার, আমি সোনা দাস। আমি বলবো পুঁথিতে কালি তৈরির ব্যবহার।
প্রাচীন মধ্যযুগে লিপিকরেরা শুধু পুঁথি ব্যবহার করতো না, পুঁথি নির্মাণ করতেন না, তার পাশাপাশি কালি এবং কলমও নির্মাণ করে নিতেন। এই কালি নির্মাণ করতেন খুব সহজে, প্রাকৃতিক উপায়ে। বিশ্বভারতী লিপিকা পুঁথিশালায় তার দুটি ছড়া পাই 453 নম্বর এবং 971 নম্বর সংখ্যায়। 453 নম্বর সংখ্যার ছড়াটি এরকম: তিল ত্রিফলা শিমুল ছলা, ছাপ দুগ্ধে দেয়া তেলা, লোহা দিয়া লাছাই মসি, মসি বলে অকাট বসি। এই তিল ত্রিফলা অর্থাৎ আমলকি, বহেরা, হরিদকি, শিমুল ছাল, ছাগলের দুধ মিশিয়ে আর তার সাথে লোহার গুঁড়ো মিশিয়ে এই কালি নির্মাণ হতো। হ্যাঁ, এখানে কালো কালি নির্মাণের কয়েকটি আমি দেখাবো প্রাকৃতিক উপাদান। যেমন অর্জুন গাছের ছাল, বাবলা গাছের ছাল, শিমুল ছাল, মাদার গাছের কাঠের কয়লা, গাবের ফল, আমলকি, হরিতকি, এই সবগুলো মিশিয়েই কালো কালি তৈরি হয়। এর সাথে লোহার গুঁড়ো মেশালে কালিটি আরো বেশি উজ্জ্বল হবে এবং ছাগলের দুধ মেশালে আরো গাঢ় হবে। চালচুয়ানির কালি, বঙ্গদেশে আরো এক ধরনের কালি পাওয়া যেত যা চালচুয়ানির কালি নামে খ্যাত। এই চালচুয়ানির কালি মাটির হাঁড়িতে চালকে পুড়িয়ে তার সাথে ভূষো কালি এবং গদের আঠা মিশিয়ে এই চালচুয়ানির কালি প্রস্তুত করা হতো। প্রাচীনকালে লিপিকরেরা শুধুমাত্র কালি নির্মাণ করতেন না, তার সাথে সাথে বহু কলমও নির্মাণ করতেন। যেমন নলখাগড়া থেকে খাগের কলম, এই যে খাগের কলম, বাঁশের কলম, আর ময়ূরের কলম, ময়ূরের পালকের কলম, বালির পুঁটুলি ব্যবহার। লিপিকরেরা পুঁথি লিখতে লিখতে ভুলবশত যদি কোথাও কালি পড়ে যায়, তাহলে সংশোধনের জন্য এই সুতির কাপড়ে এক মুঠো বালি ভরে বালির পুঁটুলি তৈরি করতেন। এই বালির পুঁটুলি দিয়ে চাল পাতা থেকে এক্সট্রা কালিটা তুলে নেওয়া হতো আর কি। এখন অল্প পড়বো। এতক্ষণ আমার দুই গবেষক বন্ধু তারা আলোচনা করলো কালি এবং পুঁথি কিভাবে তৈরি হয়। তালপাতার পুঁথি নির্মাণ পদ্ধতি দেখলাম এবং কালি কিভাবে প্রস্তুত হয় সেটাও দেখলাম। এখন কালি তৈরি হলো, পুঁথি তৈরি হলো। কালি দিয়ে পুঁথির ওপর কোনো কাহিনী বা আখ্যানকে লেখা হলো, কিন্তু সেই আখ্যানকে লেখার পর তা জনসমাজে খুব সহজভাবে উঠে আসে বা সহজলভ্যভাবে মানুষেরা বুঝতে পারে, তার জন্য রঙের নির্মাণ হলো। আমরা সাধারণত পুঁথি দেখতে পাই ইলাস্ট্রেটেড পুঁথি এবং যেগুলি ইলাস্ট্রেটেড পুঁথি নয়। The illustrated manuscripts represents the thought of the লিপিকর, যারা লিপিকর ছিলেন তাদের একটা মানসিক চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলেন। কিভাবে রং তৈরি করা হতো? রং তৈরির পর আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতার পুঁথি, যেটি অষ্টম শতকে লেখা হয়েছিল। তো অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতার পুঁথিতে যে আমরা কালির যে এবং কালির সঙ্গে সঙ্গে রঙের ব্যবহার লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এখানে লাল কালি, নীল কালি এবং একই সঙ্গে হলুদের হালকা আবরণ এখানে রয়েছে। তাহলে এগুলো কেন ব্যবহার করা হলো? ব্যবহার করা হচ্ছে এই কারণে যাতে এগুলি অলংকৃত হয় এবং একই সঙ্গে ইলাস্ট্রেটেড পুঁথিটি সহজভাবে সেই বিষয়টিকে তুলে ধরতে পারে। এখন রং কিভাবে তৈরি হতো? রং তৈরি হতো বিভিন্ন রকম উপায়ে। যেমন হিঙ্গুল থেকে তৈরি হতো লাল এবং অপরাজিতা ফুল থেকে পাওয়া যেত নীল, হলুদ থেকে বা কাঁচা হলুদ থেকে পাওয়া যেত হলুদ রং। একই সঙ্গে এই সমস্ত কিছু উপাদানের সঙ্গে বাবলা বা বাবলার আঠা কিংবা তেঁতুল গাছের বীজ এইগুলিকে শুকিয়ে তারপর সেগুলি থেকে নির্মাণ করা হতো আঠা। এই পদ্ধতিতে রঙগুলি নির্মাণ করা হতো এবং
রঙের মাধ্যমে পুঁথিগুলিকে রচনা করা হতো। এখন এখানে দেখতে পাচ্ছি বঙ্গলিপিতে লেখা গীত গোবিন্দম পুঁথি। এখানে রাধা এবং কৃষ্ণের ডিভাইন এবং ডিভাইন যে লাভ সেটা এখানে দেখানো হয়েছে। পটচিত্রে যেমন আমরা দেখতে পাই বিভিন্ন রঙের ব্যবহার, যে আমি অনেক ছোটবেলা থেকে এই পটের সঙ্গে একান্তভাবে জড়িত, যেহেতু আমি নিজে ছবি আঁকি এবং আমি একজন পটুয়া, তো ছোটবেলা থেকে আমি অনেক এক্সপেরিমেন্ট করতাম এগুলিকে নিয়ে। আমার কাছে আমার সংরক্ষণে থাকা এই পুঁথিগুলি, যেমন প্রথমটি মনসা পট এবং পরবর্তী সেটা হলো হরপার্বতী পট। তো এই মনসা পটে যদি আমরা দেখি, সেই মনসা পটে দেখতে পাবো এখানে বিভিন্ন রকম কালি ব্যবহার করে মনসা গীত বা মনসার গানটিকে গাওয়া হতো। তো পুঁথির ক্ষেত্রে বিভিন্ন কাহিনী, যেমন মনসামঙ্গল কাহিনীও দেখতে পাই, সেই কাহিনীগুলিকে এভাবে পটচিত্রের মাধ্যমে তুলে ধরা হতো। এখন এই বিষয়গুলিকে আমাদের জানা কেন প্রয়োজন? আমরা পুরনো জিনিসটাকে কেন আবার ডেমনস্ট্রেট করব? কারণটা ঠিক এখানে যে তখন বা তৎকালীন সময়ে পুঁথি নির্মাণ পদ্ধতির মধ্য দিয়ে আমরা যেমন তখনকার সময়ে বৈজ্ঞানিক উদ্ভাবনী চিন্তা দেখতে পাই, একই সঙ্গে আজকের যুগে দাঁড়িয়ে আমাদের তৎকালীন মানুষের মননশীল সত্তার পরিচয় পেয়ে থাকি। এখন পুঁথি পড়াটা যেমন জরুরি, পুঁথি হ্যান্ডলিং করাটাও ঠিক ততটা জরুরি, যাতে করে আমরা পুঁথি পড়ার সঙ্গে সঙ্গে পুঁথিটিকে রক্ষা করতে পারি এবং ভালোভাবে কিভাবে ধরে পুঁথি পড়তে হবে সে বিষয়ে আমাদের জানাটা একান্ত প্রয়োজন। আমরা আজ ডিএম স্যার আসতে পারেননি, তো ডিএম স্যারকে দেবো বলে একটি পুঁথি পরে এতক্ষণ আমাদের তিনজন গবেষক পুঁথির উপকরণ এবং নির্মাণ পদ্ধতি এই নিয়ে আলোচনা করলেন। এখন যেটা প্যালিওগ্রাফির দিক, অর্থাৎ বঙ্গলিপির উদ্ভব ও বিবর্তন, সেই দিক থেকে আলোকপাত করবেন আমাদের অন্যতম গবেষক শ্রী সৈকত বালা। নমস্কার। উপস্থিত আমাদের সকলের অধ্যাপক এবং আমাদের অধ্যাপক তুল্য সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার আজকে বলবার বিষয় ভারতীয় লিপি পরম্পরায় বঙ্গলিপির উদ্ভব ও বিবর্তন। মূল আলোচনায় প্রবেশের পূর্বে আমি ছোট্ট একটি গল্প বলতে চাই। সেটি হলো, এখন যাকে আমরা তিব্বত বলে চিনি, সেই তিব্বত যখন সাম্রাজ্যের মতো অবস্থায় ছিল, সেই সাম্রাজ্যের অধিপতি ছিলেন মহারাজ স্রংশেনকাব্য। তো তিনি নেপাল এবং চীনের এই দুটো দেশের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। এবার আবদ্ধ হওয়ার পরে কি হয়েছে, এই দুই দেশ থেকে তাদের কাছে বিভিন্ন রকম চিঠি যেত, কিন্তু তারা কিছুতেই সেই চিঠির উত্তর দিতে পারতেন না। কারণ একটাই, তখন তিব্বতে কোনো লিপি ছিল না। এবার এই সমস্যার সমাধানের জন্য মহারাজ স্রংশেনকাব্য থম্বি সম্পর্কে ভারতে পাঠান, এবং ভারতে পাঠানোর ফলে নালন্দা থেকে থম্বি সম্পর্ক সবার প্রথম একটি তিব্বতী লিপির প্রোটোটাইপ নিয়ে তিব্বতে ফিরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতার তিব্বতী পুঁথি রয়েছে, এবং তার পেছনে যে ছবিটি লাগানো সেটি তিব্বতের সাক্ষ্য মঠে লাইব্রেরির একটি দেওয়াল। তো এবার আমরা জানতে পারছি যে আমাদের ভারতবর্ষীয় লিপি পরম্পরার প্রধান এবং আদিতম লিপি হলো ব্রাহ্মী। এবার প্রশ্নটা আসছে, যেমন ললিত বিস্তরে আমরা জানছি যে ব্রাহ্মী বুদ্ধ যখন তার পড়াশোনা শুরু করেছিলেন, গুরুগৃহে গিয়ে যে 24খানা লিপি তিনি শিখেছিলেন, তার প্রথম লিপিটি ছিল ব্রাহ্মী লিপি। এবার প্রশ্নটি হলো, তাহলে ব্রাহ্মীর আগে কি ভারতীয় উপমহাদেশে কেউ লিখতেন না? ব্যাপারটা তা নয়। আমরা সিন্ধু লিপির দিকে তাকাতে পারি। সিন্ধু লিপি খ্রিস্টপূর্ব 3000 অব্দে ডেভেলপ করে গিয়েছিল, এবং যদি ওই সময় আমরা তাকাই যে কিউনিফর্ম লিপি এবং মিশরীয় হিয়েরোগ্লিফিক লিপিও কিন্তু ডেভেলপ করে গেছে। এবার এই তিনটে লিপির মধ্যে একটি কমন ফ্যাক্টর হলো যে এই তিনটে লিপি ক্যারেক্টারলেস, মানে
এই তিনটি লিপিতেই বর্ণমালা ভিত্তিক কোনো ছিল না। যা ছিল প্রত্যেকটি ছবি অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ৩,৩৬,০০০ বছর পুরনো আলতামিরা গুহা চিত্র, তারপর আমাদের ভারতের ভীমবেটকা এবং সিন্ধু সভ্যতা। এই তিনটে একই ধরনের ছবি রাখার একটা মাত্রই কারণ মোটিভ গুলো কি করে চেঞ্জ হয়ে হয়ে আস্তে আস্তে আমাদের লিপির জায়গায় চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন গিলগামেশের ট্যাবলেট, যেটি পৃথিবীর প্রাচীনতম লিপি কিউনিফর্মে লেখা এবং প্রাচীনতম মহাকাব্য গিলগামেশের ফ্লাড ট্যাবলেট, যে ফ্লাডের কথা আপনারা পাবেন মৎস্য অবতারে, বাইবেলের নোয়াহ নৌকোতে এবং গিলগামেশে তো অবশ্যই পাবেন, এবং নিচের দিকে রয়েছে হিয়েরোগ্লিফিক্স। সুতরাং এই পর্যন্ত আস্তে আস্তে আমরা এই সিদ্ধান্তে মোটামুটি আসতে পারি যে আমাদের লিপি উদ্ভব হয়েছে তিনটি ধারায়। একটি চিত্রলিপি, একটি হলো ভাবলিপি। ভাবলিপি মূলত ভাবের সঙ্গে প্রত্যেকটি ভাব অনুযায়ী বিভিন্ন বিভিন্ন চিহ্ন যেগুলো ব্যবহার হতো সেগুলোকে আমরা ভাবলিপি বলতে পারি। কিউনিফর্ম যেটা লেখা হচ্ছে খানিকটা এই গোত্রের। এবং ধ্বনি লিপি, আমরা মুখ থেকে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করছি সেই ধ্বনির সাপেক্ষে যখন আমরা বিভিন্ন চিহ্ন ব্যবহার করছি তাকে ধ্বনি লিপি বলতে পারি। ব্রাহ্মী থেকে যে কটি লিপি ভারতবর্ষ উপমহাদেশে এসেছে প্রত্যেকটি ধ্বনি লিপি। যেহেতু আমি বঙ্গলিপির বিবর্তন নিয়ে কথা বলছি, তাই একই সময়ে ব্রাহ্মীর অন্য যে শাখাগুলো এবং তার পরবর্তীকালে খরষ্ঠী লিপি নিয়ে এই মুহূর্তে আমি বলছি না। আমি চলে আসছি ডান দিকের একটি ছকে, যেখানটাতে আমি দেখানোর চেষ্টা করেছি যে কি করে ব্রাহ্মী, তারপর কুষাণ ব্রাহ্মী, তারপর গুপ্ত ব্রাহ্মী, তারপর কুটির এবং সিদ্ধ মাতৃকা পাশাপাশি রাখবার একটা মাত্রই কারণ সিদ্ধ মাতৃকা একেবারে ভারতবর্ষের পূর্ব প্রদেশের ইন্ডিজেনাস লিপি। কুটির লিপির সাথে সিদ্ধ মাতৃকার বেশ কিছু ফরম্যাট একত্রিত হয়ে একটি বিশেষ রূপ ধারণ করেছিল, যে কারণে কুটির এবং সিদ্ধ মাতৃকা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। সিদ্ধ মাতৃকা যখন থেকে শুরু হচ্ছে ওই সময় থেকেই ভারতে বাঙালির প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদ রচনার একটি ধারা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তারপর গৌড়ী এবং তারপর বঙ্গলিপির প্রথম পর্যায়ে। এবার আসছি আমরা যে ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার কি করে হলো। ব্রাহ্মী লিপি পাঠোদ্ধারের পূর্বে এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। যখন মিশরের রোমানরা আক্রমণ করে তখন তারা মিশরের বিভিন্ন মন্দির থেকে রোজেট্টা স্টোন বলে একটি পাথরের টুকরো খুঁজে পান, ছবিতে রয়েছে। এই রোজেট্টা স্টোনের বিশেষত্ব হলো যে উপরে মিশরীয় হিয়েরোগ্লিফিকে লেখা থাকলেও নিচের দিকে গ্রিকে লেখা ছিল। এবার তারপরে এই গ্রিকের সঙ্গে হিয়েরোগ্লিফিক মিলিয়ে তারা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি এই অক্ষরগুলোর কি কি রূপ হতে পারে। একই রকম ভাবে 1834 থেকে 35 সালে জেমস ব্রিটসের এলাহাবাদ, রাধিয়া এবং মাঠিয়া স্তম্ভলিপির সাথে দিল্লি স্তম্ভলিপির তুলনা করে এই ক্যারেক্টারগুলির মিল খুঁজে পান, এবং এই মিল খুঁজে পাওয়ার ফলশ্রুতি তিনি এক লব্ধে অশোক ব্রাহ্মী, তারপর কুষাণ ব্রাহ্মী এবং গুপ্ত ব্রাহ্মীকেও চিহ্নিত করেন। যদিও এখনো আমরা অশোক, কুষাণ এবং ব্রাহ্মী এইভাবে বলি না, কারণ শুধুমাত্র সম্রাটেরা যে ইনস্ক্রিপশনের মধ্যে ছিলেন তা নয়, বিভিন্ন বণিক এমনকি সাধারণ মানুষের লেখাও আমরা এখানটাতে পেয়েছি। এরপরে আপনারা দেখতে পাবেন যে এই এলাহাবাদ স্তম্ভলিপি, দিল্লি স্তম্ভলিপি এবং মেহেরলি স্তম্ভলিপি। ব্রাহ্মী বর্ণমালা আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে ভারত ইন্ডিয়ান মিউজিয়ামের ভারত গ্যালারি, উপরে লেখা রয়েছে ভগবত উক্রান্তি, অর্থাৎ হোলি ওয়ান হ্যাজ কাম, বুদ্ধের জন্ম। আপনারা যারা চিত্রাদেবের বুদ্ধদেব কেমন দেখতে ছিলেন তারা এই প্রচন্ডী সম্বন্ধে খুব ভালো করে পরিচিত। এটি পিপ্রাহ থেকে প্রাপ্ত বুদ্ধ বংশীয়দের অস্থি কলস, যাকে নিয়ে পরবর্তীকালে বিতর্কও হয়েছিল। এই ইনস্ক্রিপশনটি এবং পরবর্তীকালে সকলের বোঝবার সুবিধার জন্য আমি এমনি করে প্রত্যেকটি ব্রাহ্মী লিপির পাশাপাশি বঙ্গলিপি কি হতে পারে তেমনি করে একটি করে দেওয়ার চেষ্টা করেছি, এবং উচ্চারণটি এরকম হবে ইয়াং সলিলানা নিখানে বুধস ভগবতে সখী সুখী তিনা তিনা সব ভগিনী কলশা পুতদানা, অর্থাৎ এইখানটাতে বৌদ্ধ বংশীয়দের ভগিনীর সঙ্গে পবিত্র অস্তিত্ব এই ক্যাসেটের মধ্যে ছিল, যেটি এই মুহূর্তে এখন ক্যালকাটা ন্যাশনাল মিউজিয়ামে রয়েছে। এরপরে সিদ্ধ মাতৃকার বর্ণমালা। সিদ্ধ মাতৃকার বর্ণমালার ক্ষেত্রে একটি ইন্টারেস্টিং ফ্যাক্টর, সিদ্ধ মাতৃকা হয়তো আমাদের ভারতবর্ষ, হয়তো আমাদের বাংলা থেকে নিশ্চিত হয়ে গিয়েছে, কিন্তু জেনে আমারও আশ্চর্য লেগেছিল জাপানে এখনো সিদ্ধ মাতৃকা হুবহু এই ফরম্যাটে বেঁচে রয়েছে। আমার বাঙালি জীব স্বভাবতই জাপানি উচ্চারণ করতে পারবে না, তবু তার উচ্চারণটি খানিকটা এরকম হয়, ডোন সি। আসলে যে অর্থে সিদ্ধ মাতৃকা, যে অর্থে ব্রাহ্মী ধর্মলিপি হচ্ছে, কারণ ব্রাহ্মী লিপিতে পালি ভাষায় বুদ্ধের ইনস্ক্রিপশন লেখা হয়েছে, পরবর্তীকালে জৈন ধর্মের বিভিন্ন ইনস্ক্রিপশন, ঠিক একই রকম ভাবে এই পূর্ব প্রদেশের লিপি সিদ্ধ মাতৃকাতে বৌদ্ধ বাঙালি সাধকেরা তাদের সাধনার কথা লিখে গিয়েছেন, ঠিক যে অর্থে তাই ধর্মলিপি, ঠিক একই অর্থে সিদ্ধ মাতৃকা।
মাতৃকা এক্ষেত্রে লিপির নাম, এবং অলবিরনির ভারত বিবরণীতেও কিন্তু আমরা লিপির কথা পাচ্ছি, যাকে গোটা এশিয়ান বৌদ্ধ সমাজ সিদ্ধম বলেছিলেন। ক্যালকাটা ন্যাশনাল মিউজিয়ামের আরো কিছু ইনস্ক্রিপশন দেখুন। অবলিখিতেশ্বর এবং তার পদপ্রান্তের সিদ্ধ মাতৃকা, সদাশিব মূর্তির পদপ্রান্তের সিদ্ধ মাতৃকা লিপি, এবং ক্যালকাটা ন্যাশনাল মিউজিয়ামের আর্কিওলজি গ্যালারির অনেক মূর্তিতে এই সিদ্ধ মাতৃকা লিপি উৎকীর্ণ রয়েছে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি গৌড়ীয় লিপি। আসলে নাগরী লিপি থেকে প্রথম গৌড়ীয় লিপিটি আমরা পাচ্ছি উত্তর ভারতের মধ্যে, পূর্বপ্রদেশের কাছাকাছি উত্তর ভারতের যে অঞ্চলটি সেখানটাতে। এর মধ্যে আরো অসংখ্য শিলালিপি বার হয়ে গিয়েছিল। বুকিলের প্রথম যখন দেখছেন বঙ্গলিপির সঙ্গে একে তুলনা করে, তিনি দেখতে পাচ্ছেন বঙ্গলিপি বিবর্তনের একটি প্রবণতা এই গৌড়ী লিপির মধ্যে। তাই একে তিনি প্রথমে প্রোটো বেঙ্গলি বললেও পরবর্তীকালে যখন এক লপ্তে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে অনেক শিলালিপি আবিষ্কার হচ্ছে, এই সমস্ত কিছু বিবেচনা করে তার নাম গৌড়ী হলো। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি বিবর্তনের একটি চার্ট নিজের হাতে করবার চেষ্টা করেছি, যেখানে ব্রাহ্মীর 3টে ডট রস্যই হচ্ছে, তারপরে কুষাণ ব্রাহ্মীতে এসে 3টে ডটের একটি দাগ হচ্ছে, তারপরে মৌর্য ব্রাহ্মীতে এসে একটি ধনুকাকৃতি, সিদ্ধ মাতৃকার সাথে খণ্ডের তার মতো ত, এবং তারপর আস্তে আস্তে প্রত্ন বাংলা হয়ে ভাঙতে 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 শেষে একটি সিদ্ধ মাতৃকা, তারপরে চর্চা, তারপরে শ্রীকৃষ্ণ ভিতরে রসই পরিবর্তিত হচ্ছে। এটি ত্রিবেদী জাফরগাজী দরগার গৌড়ী শিলালিপি, আপনারা দেখতে পাবেন এখনো গেল। আরো বেশ কিছু ইনস্ক্রিপশন রয়েছে, এখন সময় হওয়ার জন্য কয়েকটি ইনস্ক্রিপশন দেওয়া হলো। প্রথমটি খর কৃষিদস্যর্ধবধ, তারপরেরটি শ্রী রামেন ও রাবণ বধ, তারপরটি সীতা বিবাহ, এবং তার পাশে জাফরগাজী দরগার ছবিটি। এর মসজিদটি নির্মাণ হয়েছিল 1298 সালে, এবং এই দরগাটি যেখানটাতে এই লিপিগুলো রয়েছে সেটি নির্মাণ হয়েছিল 1315 সালে, একদম গঙ্গার পাড়ে, খুব মনোরম জায়গায়। এরপর আপনারা দেখতে পাবেন চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তনের বঙ্গলিপি। আসলে গৌড়ী লিপির সঙ্গে চর্যাপদের লিপির বেশ কিছু যেমন মিল রয়েছে, তেমনি অমিল আপনারা পাবেন। গৌড়ী লিপি হতে পারে চর্যাপদের পুরনো লিপি, কিন্তু চর্যাপদে যখন আসছে, যেমন গৌড়ী লিপিতে চন্দ্রবিন্দু ব্যবহারে বিন্দুর সঙ্গে ওই অর্ধচন্দ্রটিও চলে এসেছিল, কিন্তু চর্যাতে আবার কোনো একটি কারণে অর্ধচন্দ্র লুপ্ত হয়ে যায়। আবার গৌড়ীতে রস্যকারের যে ফরম্যাটটি ত্রিভুজাকৃতি, সেটি আবার ফিরে আসে। আপনারা দেখতে পাচ্ছেন নমশ্রী বজ্রযোগিন শ্রী সদ্গুরু ভক্ত পঙ্কজ, বিখ্যাত রুইপাড়ের প্রথম পদটি। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের বঙ্গলিপি। আসলে সুকুমার সেন তার বঙ্গভূমিকা গ্রন্থে তিনি পরিষ্কার বলেছিলেন যে পাল শাসনামলটি বাঙালির জাতিসত্তা নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা প্রথম সর্বজন মান্য বাংলার লিপি ছাপ প্রায় পেয়ে যাচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নীলরতন সেন এই ছকটি বলে দিয়েছিলেন, সেই ছকটি যে পাশাপাশি লিপিগুলো রেখে কিরকম হতে পারে, এবং এই লিপিগুলো দেখে দেখে আমরা হয়তো পেজ চালিয়ে ওই রকম না হলেও কাছাকাছি কিছু লিখতেও পারি। এটি আমার ব্যক্তিগতভাবে দেখে অত্যন্ত আনন্দ হয়েছিল। রবীন্দ্র ভবনে ঢুকতেই ব্রাহ্মী ইউনিকোডে লেখা রবীন্দ্র ভবন বিশ্বভারতী। এই প্রসঙ্গে বলি লিপির ভবিষ্যৎ কি হতে পারে। দেখুন, বঞ্জি লিপি ঠিক যেভাবে জাপানিরা অ্যাডপ্ট করলেন, ঠিক যেভাবে ধর্মলিপি এইভাবে প্রসারিত হওয়ার কারণে ইউনিকোড হলো, আমরা কিন্তু ঠিক তেমনি করে চর্যাপদের লিপি বা শ্রীকৃষ্ণ কীর্তনের লিপির কোনো ইউনিকোড পাচ্ছি না। এবার এই ইউনিকোড হওয়ার কিছু সমস্যা রয়েছে। আপনারা পরিষ্কার দেখতে পেলেন যে এই ইউনিকোডের সাথে শিলালিপিগুলোর কিন্তু লিপির তেমন কোনো মিল পাচ্ছি না। সুতরাং আমরা যখন ইউনিকোডকে সঙ্গে নিয়ে শিলালিপি পাঠ করব, তখন আমাদের নিজস্ব বিবেচনাকে সঙ্গে নিতে হবে। আমরা জানি যে ভাষা বেঁচে থাকার পেছনেও বিভিন্ন রকম কারণ কাজ করে, ভাষা অবলুপ্ত হওয়ার পেছনেও বিভিন্ন কারণ, ঠিক তেমনি করে লিপি অবলুপ্তিরও অনেক কারণ থাকতে পারে। তাই সামগ্রিক সচেতনতাই একমাত্র পারে আমাদের ভারতবর্ষের বিভিন্ন লিপিগুলোকে বাঁচিয়ে রাখতে। কারণ আমরা জানি বিবর্তনই বেঁচে থাকার প্রধানতম লক্ষণ, এবং এখানটাতে যার জন্যে আমরা আজ এখানে, রবীন্দ্রনাথ ঠাকুরের অবরোধ হলো বাদে লেগেছে। প্রথম লাইনটি ব্রাহ্মীতে লেখা হয়েছে, তারপরের লাইনটি সিদ্ধ মাতৃকা, তারপরের লাইনটি চর্যাপদের বঙ্গলিপি, তারপরের লাইনটি শ্রীকৃষ্ণ কীর্তন, এবং তারপরের লাইনটি বঙ্গলিপিতে আমি লিখবার চেষ্টা করেছি। এই সমস্ত যা কিছু বললাম, এই সংক্রান্ত বিষয়ে কারো যদি আরো বিস্তারিত পড়বার ইচ্ছে থেকে থাকে, এই সংক্রান্ত বই দিয়ে তিনি শুরু করতে পারেন। শুধুমাত্র এইটুকু বলে শেষ করব, আমাদের ভাষা যেমন ভাবে বেঁচে থাকবার জন্য আমরা কামনা করতে পারি, ভাষার বাহন লিপিও যেন বেঁচে থাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে বাংলা পুঁথির
প্রতিলিপিকরণ পদ্ধতি, এই দিকটা নিয়ে আলোকপাত করবেন আমাদের স্নাতকোত্তর চতুর্থ পর্বের ছাত্র অগ্নিভ কুমার মণ্ডল। সবাইকে আমার নমস্কার। এখানে আমার মাস্টার মশাইরা রয়েছেন, বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের আধিকারিকেরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদেরকে আমার প্রণাম শ্রদ্ধা। আমার আজকে বক্তব্যের বিষয় বাংলা পুঁথির প্রতিলিপিকরণ পদ্ধতি, সমস্যা ও সমাধান। অর্থাৎ পুঁথি পাওয়ার পর আমি কিভাবে সেই পুঁথিটাকে পাঠ করব। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা, যে আমাকে একটা বিষয় নির্বাচন করতে হবে। যে ধরুন যে আমি আত্মতত্ত্ব নির্ণয়ের একটা পুঁথি পড়বো বা আত্মতত্ত্ব নির্ণয়ের একটা পুঁথি বা টেক্সট খুঁজবো। সেক্ষেত্রে প্রথম আমার কি করণীয়, সেটা হচ্ছে এই যে আমাকে প্রথমে কোনো একটা পরিচিত পুঁথিশালা, অর্থাৎ যেখানে পুঁথি সংগ্রহ করে রাখা হয়, সেই পুঁথিশালায় যেতে হবে। যেমন ধরে নিন আমি বিশ্বভারতী পুঁথিশালায় আসবো। সেক্ষেত্রে আমার কি করণীয়, আমাদের বিভাগেরই মাস্টার মশাই এবং আমাদের বিভাগেরই গবেষক বললেও ভুল হয় না, পঞ্চানন মণ্ডল, তিনি কি করেছিলেন, তিনি পুঁথি পরিচয় নামে একটা বিস্তারিত অনেকগুলো খণ্ডে বিশ্বভারতীতে বিশেষত বাংলা যে সমস্ত পুঁথিগুলো রয়েছে সেই পুঁথিগুলোর যে তালিকা তিনি তৈরি করেছিলেন। যেমন আমি বললাম, আমি যদি আত্মতত্ত্ব নিরূপণের পুঁথি পড়তে চাই, আমি এখানে লিখে দেওয়া রয়েছে যে তিনি, আমি এটা নিয়েছি তার পুঁথি পরিচয়ের দ্বিতীয় খণ্ড থেকে। সেখানে তিনি আত্মতত্ত্ব নিরূপণের পুঁথির কিছু ডিটেলস দিচ্ছেন, যে বিশ্বভারতীর পুঁথিশালায় দেখুন লেখা আছে দ্বিতীয়তে যে পুঁথি সংখ্যা 585-তে এই পুঁথিটা রয়েছে, পুঁথির পাতা কটা রয়েছে, একটা রয়েছে, পুঁথির অবস্থাটা কেমন, জীর্ণ, অখণ্ডিত, অসমাপ্ত, আকারের একটা ধরন বলে দিয়েছেন এবং লিপিকাল বলে দিয়েছেন। যে তিনি দেখে অনুমান করেছেন যে লিপিকালটা এই সময়ের হতে পারে। তাহলে আমি যখন গবেষণা করব বা পাঠটা পড়বো, তার আগে আমি যে পুঁথিটা নিয়ে কাজ করব সে বিষয়ে আমার একটা ধারণা হয়ে গেল। তাহলে আমি এবার এই সংখ্যাটা নিয়ে পুঁথির যিনি কিউরেটর রয়েছেন বা সেখানে যিনি রয়েছে তাকে বলবো পুঁথিটা বার করে দিন। বেশ, পুঁথিটা বার করা হলো, তারপরে আমার কাজ কি? তারপরে কাজ হচ্ছে অবিন্যস্ত পুঁথির পাতার ক্রম নির্মাণ। আমরা যদি আজকে বই পড়ি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে বইয়ের নাম্বার থাকে, যে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, আমরা ঠিকঠাক পেজ নাম্বার দিয়ে থাকি, কোনো অসুবিধা হয় না, আমরা ঠিকঠাক পেজের পর পেজ পড়ে যাই। কিন্তু ধরে নিন আমার সামনে এতগুলো পুঁথি রয়েছে এবং আমার এখানে 3টে রয়েছে, হতে পারে আমার এরকম 400-500 পুঁথি রয়েছে। সেক্ষেত্রে আমি কি করে বুঝবো কোনটার পর কোনটা? সেক্ষেত্রে হতে পারে যে গোছানো নিয়ে অগোছালো রয়েছে। তাহলে আমাকে যখন আমি একটা টেক্সট খুঁজবো তখন কিভাবে খুঁজবো? আমরা বললাম প্রথমে যে আমাদের এখনকার পেজে কি হয়, প্রিন্ট আউটের সময় 1-2 পেজ নাম্বার দেওয়া থাকে। ঠিক সেরকম তখনকার যারা লিপিকর ছিলেন বা তখনকার যারা পুঁথি রচনা করতেন তাদের কিছু সাংকেতিক চিহ্ন ছিল। তাদেরকে বলতে হতো, এখনকার ভাষায় আমরা বলতে পারি ফোলিও নাম্বার, কিন্তু বাংলাতে তাদেরকে আমরা বলতে পারি পত্রাঙ্ক। দেখুন আমি নিচে লিখেছি যে এক্ষেত্রে ফোলিও নাম্বার বা পত্রাঙ্ক অনুসারে পুঁথির ক্রম নির্মাণ করতে হবে। এটা হচ্ছে আমরা জ্ঞান ভারত যে আমাদের উৎস রয়েছে, জ্ঞান ভারত থেকে চৈতন্য চৈতামৃতের পুঁথি সংগ্রহ করেছি। লক্ষ্য করুন একদম পুঁথির লেখার পাশে দয়ের মতো একটা জিনিস আছে, এটা কিন্তু 12, মানে বোঝাচ্ছে যে এইটা 12 নাম্বার ফোলিও। অর্থাৎ ধরে নিন আমি একটা পুঁথির একটা ডেমোর মতো করেছি, যে ধরুন এই যে দুই দিকে লেখা রয়েছে, এখানে আমি লিখে রেখেছি এই দুই দিকটা মিলে কিন্তু একটা ফোলিও, আর এখানে যে একটা সাংকেতিক চিহ্ন লেখা রয়েছে এটা হচ্ছে সেটা কোন নম্বর ফোলিও, 12 না 1 না 3, সেটা আমাকে ইঙ্গিত করে দিচ্ছে বা সেটা আমাকে নির্দিষ্ট করে দিচ্ছে। তাহলে আমি এরকম ফোলিও নাম্বার দেখে আমি সাজিয়ে নিলাম। বেশ, আমার প্রথম কাজ সম্পন্ন হলো, আমার সাজানো কমপ্লিট হলো। বেশ, আমি রাখলাম। এবার পরবর্তী যে সমস্যার সম্মুখীন আমি হব সেটা হচ্ছে, বা যে সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে বা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, সেটা হচ্ছে তার অক্ষর, শব্দ এবং বাক্য নির্মাণ। প্রথমে হচ্ছে বাক্য নির্মাণ। বাক্য কথাটা বলা ভুল, কারণ আজকে আমরা মনের ভাব প্রকাশক যে একটা গোটা সম্পূর্ণ বাক্যের কথা বলি, মানে বিভক্তিযুক্ত শব্দ, মানে শব্দের মিশ্রণে যে পদ, যা মনের ভাব, মানে যে বাক্যখণ্ড যে মনের ভাব প্রকাশ করে, সেক্ষেত্রে যেহেতু তার পদ্যে লেখা হতো, তাই আমি চরণ বা পংক্তি বলে আমার মনে হয় ভালো হবে। তাহলে আমি কি করে বুঝবো যে চরণ বা পংক্তিগুলো ঠিকঠাক, মানে কোনটা মানে সম্পূর্ণ বাক্য বা মানে মনের ভাব প্রকাশ করছে? সেক্ষেত্রে দেখতে পাবো ওখানে 1 দাড়ি, 2 দাড়ির ব্যবহার, এবং কোনো কোনো ক্ষেত্রে 3 দাড়ি, অর্ধচন্দ্র, বৃত্ত, যুগ্ম বৃত্ত ইত্যাদি চিহ্নের ব্যবহার লক্ষ্য করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন
আপনারা এইটা হচ্ছে কবি কেতকা দাসের মনসার পালার একটা পুঁথি। আপনি দ্বিতীয় লাইনে আপনারা একটু দেখুন, ওখানে লেখা আছে শুনিয়া কলির কথা বেহুলা বলেন মাতা বেহুলা বলেন মাতা তুমি আমারে সর্বকালো সখা, যদি হইবা স্বর্গবাসী সঙ্গে লহ দাস দাসী কলি সঙ্গে যেন নহে দেখা। দেখুন, শুনিয়া কলির কথা বেহুলা বলেন মাতা তুমি আমারে সর্বকালো সখা, মানে বলছে যে বেহুলা কলির কথা শুনে বলছে যে মাতা মানে মা মনসাকে বলছে যে মনসা দেবী যে তুমি আমার সর্বকালের সখা। একটা পরিপূর্ণ বাক্য বা একটা পরিপূর্ণ চরণ। দেখুন তারপরে একটা এক দাঁড়িয়ে রয়েছে, তারপরে বাক্যটা কি বা তারপরে চরণটা কি, যদি হইবা স্বর্গবাসী, যদি স্বর্গবাসী হয় মানে স্বর্গে যেতেই হয়, সঙ্গে লই দাস দাসী, সঙ্গে লহ দাস দাসী, অর্থাৎ সঙ্গে দাস দাসীকে নাও, এবং কলির সঙ্গে যেন না হয় দেখা, মানে কলির সঙ্গে মানে আমি এই কলিকালকে আর ভোগ করতে চাইছি না, তুমি আমাকে দাস দাসীর সঙ্গে স্বর্গে নিয়ে চলো। দেখুন দুটো বাক্য কিন্তু পরিপূর্ণ, এবং বাক্যটা কিভাবে বোঝা যাচ্ছে দেখুন, একদালি দুদালি ব্যবহার, তার মানে এটা একটা পরিপূর্ণ চরণ বা পরিপূর্ণ বাক্য। বেশ, বাক্য তো উদ্ধার হলো, এবার শব্দ। আমি জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির প্রথম যে লাইন, সেই লাইনটাকে আমি ধরার চেষ্টা করেছিলাম। স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবি আঁকে। এখন যখন আমরা লিখি তখন কিন্তু এইভাবে শব্দগুলোকে আলাদা আলাদা করে লিখি, কিন্তু পুঁথিকারেরা যখন লিখতেন তখন দেখুন স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না এইরকম একসঙ্গে লিখতেন, মানে তারা শব্দ বিভাজন খুব একটা করতেন না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, প্রথম ক্ষেত্রে আমাদেরকে এরকম স্ক্যান করে নিতে হবে। আমি আরেকবার আপনাদের কাছে নিয়ে যেতে চাই আগের পিপিটিটায়। এখানে দেখুন দ্বিতীয় লাইনে, দেখুন দ্বিতীয় লাইনের চন্দ্র সূর্য তারাপটে দেখুন শুনিয়া কলির কথা। আমরা যদি আজকের দিনে কি লিখতাম, তাহলে দেখুন শুনিয়া একটা শব্দ, কলির একটা শব্দ, কথা একটা শব্দ, কিন্তু দেখুন একসঙ্গে লিখেছে শুনিয়া কলির কথা বেহুলা বলেন মাতা। দেখুন আমাদের পড়তে গিয়ে না খুব অসুবিধা হয়। ফলত হ্যাঁ তো ফলত আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে আমরা শব্দ ব্যবহার ক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এবার শব্দটা যেহেতু আমরা বুঝতে পারলাম যে স্ক্যান করতে হচ্ছে, তারপরে পরবর্তী যে আমাদের পদক্ষেপ, সেই পদক্ষেপটা হচ্ছে আমাদেরকে অক্ষর বুঝতে হবে, অর্থাৎ তারপরে বর্ণটাকে বুঝতে হবে। এবার বর্ণর ক্ষেত্রে কি হয় যে আমরা এখানে যতজন বসে আছি প্রত্যেকের বর্ণ কিন্তু আলাদা। মানে আমি এখন যদি আমাকে একটা কথা লিখতে বলা হয়, আমি যেভাবে ব লিখবো বা আমি যেভাবে ক লিখবো, সৈকতদা সেভাবে ক লিখবেন না, বা অনুপদা সেভাবে ক লিখবেন না। ফলত সেকালে যারা লিপিকর ছিলেন তারা ধরুন একটা পুঁথি অনেকজন লিপিকর নকল করছেন, ফলে তাদের বর্ণ তো আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক বর্ণের ক্ষেত্রে অনেক সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হয়, মানে অনেক বিভ্রম ঘটে। মানে যেমন ধরুন যে আমি যেভাবে ক লিখছি অন্য লিপিকর সেভাবে ক লেখেনি, ফলত হয়তো আমি এমন একটা পুঁথি পড়লাম যে পুঁথিটাতে কটা আমি বুঝতে পারছি, পরের পুঁথিটাতে আমি সমস্ত শব্দ হয়তো বুঝতে পারছি, কিন্তু এমন একটা শব্দে এমন কিছু অক্ষর রয়েছে যেটা হয়তো প্রচলিত অক্ষর সেই সময়ে, কিন্তু সেটা সেই অক্ষরের ধরনটা বা সেই অক্ষরের প্যাটার্নটা আমার জানা নেই বলে আমি আর পুঁথিটা পাঠ করতে পারছি না। ফলত এক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। সমস্যার সম্মুখীন হওয়ার জন্য মানে আমি চেয়েছিলাম যে বেশ কিছু উদাহরণ যদি এখানে তুলে ধরা যায় তাহলে খুব ভালো হয়। তো অক্ষরের পর যেটা হয় যে অক্ষর যখন আমি মোটামুটি বুঝতে পারি, এই ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস কাজ করতে হয়। একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ধারণা, যে ধারণার উপর ভিত্তি করে যে এরপরের শব্দটা কি হতে পারে, এই অক্ষরটা যে আমি বুঝতে পারছি না তাহলে এই শব্দটা কি হতে পারে, এই একটা ধারণা আমরা করতে পারি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা যে যখন আমরা আজকের গবেষক বা আজকে যখন আমরা কাজ করছি তার অনেক আগে, বিশেষত বলতে হয় খুব গর্বের সঙ্গে, আমাদের বিশ্বভারতী বাংলা বিভাগেরই পঞ্চানন মণ্ডল, অনিমা মুখোপাধ্যায়, সুকুমার মুখোপাধ্যায়, এনাদের মতো ভূতপূর্ব অধ্যাপকেরা প্রচুর কাজ করে গিয়েছেন, এবং তারা কিন্তু খুব খেটে এই পুঁথির অক্ষরের যে বিভ্রম সেগুলোকে আমাদের পরবর্তী ছাত্রদের জন্য খুব ভালো করে তালিকাভুক্ত করে গিয়েছেন। ফলত সেই সূচিগুলোকে আমরা যদি কাছে রাখি সেক্ষেত্রে অনেক বর্ণের বিভ্রমগুলোকে আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বর্ণ বুঝে যাওয়ার পর আমাদের মূল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সংশোধনের কাজ। আমরা দেখতে পাই যে আমরা যখন এখনকার খাতায় লিখি তখন কি হয় যে আমরা কোনো লাইন লিখতে লিখতে হয়তো কোথাও একটা আমাদের ত্রুটি হলো বা ভুল হলো, সেক্ষেত্রে আমরা কি করি যে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে ওই শব্দটাকে উপরে লিখে দিলাম কেটে দিয়ে যে এটা ভুল হয়েছে।
সেক্ষেত্রেও লিপিকরেরা কিন্তু এই ধরনের কাজ করতেন। এই যে আমরা একটা অ্যারো চিহ্ন দিচ্ছি, সেক্ষেত্রে এই যে ধরনের চিহ্ন দেওয়া হতো তাকে বলা হতো কাকপদ। আর এই যে আমরা উপরে লিখে দিচ্ছি, যে ধরুন আমি লিখছি যে আমার নাম অগ্নিভূমান মণ্ডল, আমি কুমারটা লিখতে ভুলে গেছি, আমি কি করলাম অ্যারো চিহ্ন দিয়ে উপরে কুমারটা লিখলাম। তাহলে এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারোটাকে বলা হচ্ছে কাকপদ, এবং উপরে যে আমি কুমারটা লিখছি আমি ভুলে গেছিলাম সেটাকে বলা হচ্ছে তোলা পাঠ, মানে যে নির্ভুল পাঠটাকে আমি লিখছি। ফলত এই ভ্রম সংশোধন আরো বিভিন্ন রকম হতে পারে, তার একটা সংক্ষিপ্ত উদাহরণই আমি দিলাম। এটা সংশোধনের পর আমার দ্বিতীয় যে ক্রিয়াটা বা দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে পুষ্পিকা। এই পুষ্পিকা পুঁথির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। গুরুত্বপূর্ণ অংশ এই কারণেই, আমি স্লাইডটা চালু হলে আমার একটু দেখাতে সুবিধা হয় পুষ্পিকার কথাটা। হ্যাঁ, পুষ্পিকা যেটা বলা আছে, পুষ্পিকা জিনিসটা যেটা বলবার, যে পুষ্পিকা হচ্ছে পুঁথি শুরুর আগে বা পুঁথির শেষে বা পুঁথির মাঝখানে বা পর্ব শেষে লিপিকরেরা একটা পুষ্পের মতো চিহ্ন এঁকে নিজেদের ব্যাপারে অনেক কিছু বক্তব্য রাখতেন, নিজেদের পুঁথির ব্যাপারে বলতেন, নিজেদের সময়কালের ব্যাপারে বলতেন। যেমন ধরুন আজকে যারা আর্টিস্ট তারা যখন ছবি আঁকে তারপর নিজের একটা সাইন করে দেয়, কিংবা যে যা কিছুই করে তার নিজের একটা ছাপ রেখে দেওয়ার জন্য কিছু একটা বৈশিষ্ট্য রেখে দেয়। ঠিক সেরকম পুষ্পিকাতেও তৎকালীন লিপিকর বা পুঁথি রচয়িতা যারা, তারা নিজেদের নাম লিখতেন, সময়ের কথা বলতেন। এবার সময়ের কথা যেটা বলার, যে কেন গুরুত্বপূর্ণ, এই পুঁথির পুষ্পিকাতে অনেক কিন্তু মানে অনেক সময়কালের অনেক ইতিহাসের দলিল হয়ে ওঠে। তার কারণ হচ্ছে, আমি একটা পুঁথির পুষ্পিকা দেখিয়েছিলাম, সম্ভব হলো না দেখানো। পুঁথির পুষ্পিকাতে আমরা দেখতে পাচ্ছি, সেটা এখন বিদেশের একটা সংগ্রহশালায় রয়েছে, সে মহাভারতের পুঁথির পুষ্পিকায় বর্গী আক্রমণের একটা উল্লেখ রয়েছে। তো বর্গীর আক্রমণ কি বলছে, যে সেখানে বলা হচ্ছে 1100 মানে সাল উল্লেখ করে বলছেন, যে হয়তো তিনি পুঁথি লিখতে লিখতে হঠাৎ করে পুষ্প মানে স্টার মার্ক দিয়ে লিখছেন আর কি, যে তিনি হয়তো তখন তৎক্ষণাৎ হয়তো খবর পেলেন, সেজন্য তিনি লিখে রেখে দিচ্ছেন যে 1152 বঙ্গাব্দ 6ই জ্যৈষ্ঠ বাগবাজারের ফরাসডাঙ্গার কাছে যে বাগবাজারে সোনা বর্গী আক্রমণ হঠাৎ করে হলো, সোনা বামনির বরকে মানে কোট আনকোট ভাতার বলে যে শব্দটা, সেই শব্দটা উল্লেখ করে বলছে তার ভাতারকে মারা হলো। এবং রামচন্দ্র সুর বলে একজন ব্যক্তি রয়েছেন, সেই রামচন্দ্র সুরের পরিবারের তো সর্বস্বলুট করা হলোই, তার সঙ্গে তার পরিবার পরিজনকে মারা হলো, এবং তারপর তারা পলায়ন করলেন, অর্থাৎ তারপর তারা চলে গেলেন। এবার আমার একটু দেখাতে সুবিধা হয়, যদি দেখানো সম্ভব হয়। হ্যাঁ, এবার চালাবো, ঠিক আছে। এবার আমি যেটা বলছিলাম, যে আপনারা প্রথমে দেখালাম এটা, তারপর হচ্ছে দাড়ির ব্যাপারটা দেখালাম, তারপর জীবনের স্মৃতির পটে। এবার এটা আমি হিন্দিতে একটা লিখে এনেছিলাম, पंच परमेश्वर मुंशी प्रेमचंद একটা গল্পের লাইন, যে ন্যায় और नीति का दीपक अंधकार में भी प्रकाश देता है, এরকম করে আলাদা করে লিখেছিলাম। সেটা যদি হিন্দি পুঁথি হয় তাহলে আমরা দেখতে পারবো সেখানে ন্যায় और नीति का दीपक अंधकार में भी प्रकाश देते हैं, এটা একসঙ্গে লেখা, সেটা আমাদেরকে স্ক্যান করতে হতো। আর অক্ষর বিভাগের কথা বললাম, এই দেখুন এটার কথা বলছিলাম, দেখুন দন্তান্বয়ে দ এবং কয়ে হ্রস্ব, এটা আমি যেহেতু পুঁথির জায়গা থেকে খুব কাছাকাছি গিয়ে স্ক্যান করে তুলেছি, ফলত আমাদের বুঝতেই পারছেন যে এটা যদি আমরা পরপর করি তাহলে আমরা কোনো মতেই বুঝতে পারবো না যে এটা দন্তান্বয় কোনটা, কয়ে হ্রস্ব কোনটা। সেজন্য আমাদেরকে অনেকটা ভেবে চিন্তে অনেকটা দেখে শুনে এই কাজগুলো করা দরকার। তো আমার বক্তব্য এইটুকুই, দেখালে খুব ভালো হতো। আমার পরবর্তী যে সে সম্পাদনা নিয়ে একটু বলবে, ওর স্লাইডটা দেখালে একটু ভালো হয়, কারণ স্লাইড না দেখালে বলা একটু মুশকিল। বক্তব্যটা বুঝতে বলে কোনো অসুবিধা হয়নি। এরকম নানা রকম বিঘ্ন তো ঘটেই থাকে, সেটা আমাদের সবটা হাতে থাকে না। এটা কি আসতে একটু দেরি হবে যে না, তাহলে আমরা এটার জন্য প্রয়াস আমরা এর মধ্যে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা এরা পুঁথি পাগল, এরা শুধু যে পুঁথি নিয়ে বক্তৃতা করছে তাই নয়, এরা ওদের উৎসাহে একটা পুঁথি বানিয়েছে। তাদের ইচ্ছে ছিল যে আজ মাননীয় জেলা শাসকের হাতে, মাননীয় জেলা শাসককে নিয়ে একটি পথ, সেটা লেখা রয়েছে এবং সেইটি পুঁথির আকারে লিখে তার হাতে তুলে দেবে। আমি আমাদের ছেলেমেয়েদের বলবো যে এই অবকাশে এইটি অরিত্রবাবুর হাতে তুলে দেওয়ার জন্য।
আমি অরিন্দ্রবাবুকে বলেছি, অরিন্দ্রবাবু যথাস্থানে সেটা পৌঁছে দেবেন। আর এইটা নিয়ে যদি কিছু বলার থাকে, বিষয়টা কি সেটা তোমরা একটু বলে দাও। আজকে স্যার আসতে পারেনি, এটা আমাদের মানে খুবই দুর্ভাগ্য, কিন্তু আমরা স্যারের জন্য একটি মানে পদ লিখেছিলাম। তো এটাও একটু শেখার বিষয় আছে আমাদের, যে প্রাচীন দিনের পুঁথিতে আমরা ভাবি যে আগেকার মানুষ কৃষি হিসেবে পড়াশোনা করেননি, এটা ভুল ধারণা আছে, একটা ধরনের হ্যাং ওভার। কিন্তু আগেকার মানুষ অঙ্ক চর্চাও করতেন, ওদের একটা নিজস্ব টেকনিক ছিল। কিভাবে? তারা যখন কাল নির্ণয় করতেন, বঙ্কিম বলেছিলেন যে বাঙালির ইতিহাসে তারিখের উল্লেখ, বাঙালি তারিখের উল্লেখ করে না, কিন্তু এটা একটু ভুল তথ্য। বাঙালি কেউ তারিখে নির্মাণ করতেন, এটা কৌশল ছিল। ধরুন আজকে 2026 সাল চলছে, তাই তো? বাঙালি কিন্তু 2026 লিখবে না, তখনকার মানুষরা লিখতেন এটাকে 2-এর জায়গায় সংখ্যা দিতেন, এটা চিহ্ন দিতেন। কি চিহ্ন? আমাদের দুটো চোখ, তার লিখবেন চোখ। তারপর শূন্য তারা লিখছেন, শূন্য লিখছেন শূন্য বা আকাশ, এরকম দিয়ে চিহ্ন দিতেন। তো আমরা সেটিকে মাথায় রেখে এখনকার আজকের তারিখটিকে একটা চিহ্নে তৈরি করার চেষ্টা করেছি। আচ্ছা, আমার স্লাইডে কি একটু সামনে যাবে? 1 নম্বরটা তাহলে একটু স্যারা দেখতে পেতেন ওটা। 1 নম্বরে ধন্যবাদের পরে নম্বরটা ওটা। আচ্ছা, আমরা একটা পুঁথি বানিয়েছি, তার ছবিটা উপরে এরকম একটি ছবি আঁকা আছে এবং ভেতরে কিছু এরকম ছবি আছে যেগুলো কিছু দেবদেবীর ছবি। যেমন দেখতে যে কৃষ্ণের ছবি আছে, কিছুটা গৌরাঙ্গের ছবি, তারপর একটা বিষ্ণু, দুর্গা, এবার সরভুজ চৈতন্য, কালী, এবং তারপরে একটি নটরাজ শিবের একটি মূর্তি ছিল, মানে অলঙ্করণ ছিল। আমরা উপরে লিখে দিয়েছি জেলা শাসক আমরা দিচ্ছি বাংলা বিভাগ ভাষা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। যেটুকু আমার বলা সেই অংশটা আমি একটু আলোচনা করিনি। কিভাবে আগেকার দিনে কাল নির্ণয় হতো, যেমন আমি লিখেছি শাকে বামা বসু বেদ রসবিধূষণ চন্দ্রকলা চন্দ্রযোগে মাস পরেরও বাহন যিশু বর্ষে ঋতু মাস সপ্ত দিবা বার সৌর্যবারে শ্বেত করে করে অলঙ্কার। আমি একটু ব্যাখ্যা করছি। শাকে একটি শতাব্দ, আমরা যদি আজকের তারিখে শতাব্দে নিয়ে গিয়ে ফেলি তাহলে দেখা যাবে। এবার বামা মানে আমি তারিখটা বলবো বাঁ দিক থেকে, যেমন ধরুন 2026 আমি বললাম, কিন্তু যখন আগেকার দিনে লিখতো কি 6202 এভাবে লেখা হতো। অর্থাৎ এটা একটা কৌশল সাল বের করা। তাহলে শাকে বামা আমি বাঁ দিক থেকে বলবো, বসু অষ্ট বসু, বেদ 4ই বেদ, তাহলে 8 এবং 4 রস 6 রস, নবরস, রস নবরস। আসলে রস 6 এবং 9 দুটি হয়, এখানে আমি 9 ব্যবহার করেছি। তো 8 4 9 এবং বিধু 1, তাহলে 1 6 1 9 4 8। 1948 শতাব্দে এখন চলছে, এটা হলো সন, মানে সাল পেলাম। এবার চন্দ্রকলা চন্দ্রযোগে আমরা বলি 16 কলা পূর্ণ হলো, তাহলে 16 চন্দ্রকলা। এবার চন্দ্র তো একটা, তাহলে 16 কলার সঙ্গে চন্দ্র যোগ করবো, 16 যুক্ত 1 17, আজকে 17 তারিখ। চন্দ্রকলা চন্দ্রযোগে মাস পরেরও বাহন। এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আগেকার দিনে মাস গণনা হতো রাশি চক্র অনুসারে। তো এখন যেদিন জ্যৈষ্ঠ মাস হচ্ছে বৃষ রাশি, তাই হরের বাহন বৃষ, চন্দ্রকলা চন্দ্রযোগে মাস হরেরও বাহন, বৃষ মাসে 17 তারিখ আজ, এবং সাল 1948 শতাব্দ। এবার ইংরেজিতে যায়, যিশু বর্ষ খ্রিস্টাব্দ, যিশু খ্রিস্টাব্দ যিশু বর্ষ। যিশু বর্ষ ঋতু মাস, আজকে জুলাই 6 নম্বর মাস, তাহলে ঋতু 6। যিশু বর্ষ ঋতু মাস সপ্ত দিবাবার, আজ 7 তারিখ। সৌর্যবারে শ্বেত করে করে অলঙ্কার, আজ হলো রবিবার সৌর্যবার, এবং স্যার আসতেন সেইভাবেই আমি স্যারের নামটাই, যেহেতু স্যার ধবলছেন তার অর্থ শ্বেত সাদা, তো শ্বেত করে করে অলঙ্কার। স্যার আমাদের এখানে অনুষ্ঠান অলঙ্কৃত করতেন, যা সে সৌভাগ্য হলো না, কিন্তু
আমরা চাইবো এটা স্যার হাতে পান এবং তিনি এটা আমি দিয়ে ছবি বাড়ি দেবো ধন্যবাদ। দিয়ে ছবি দিয়ে বাড়ি দেবো। ধন্যবাদ। ওটা একটু নিয়ে এসে তুলে দাও। এটা আমার ইন্দিরার বলবার বিষয় হলো পুঁথি সম্পাদনা। খুব গুরুত্বপূর্ণ একটা দিক পুঁথি সম্পাদনা, সেই বিষয়ে ইন্দিরার উপস্থাপনা। নমস্কার, সকলকে আমার প্রণাম। আমার বলবার বিষয় হচ্ছে পুঁথি সম্পাদনা কিভাবে করা হয়। পুঁথি সম্পাদনা করার বিষয়টা বলার আগে পুঁথি কয় প্রকার সেটা আগে বলে নিই। পুঁথি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আদর্শ পুঁথি আর একটা হচ্ছে অনুলিখিত পুঁথি। আদর্শ পুঁথিটা কি? যেটা কবি নিজে হাতে লিখছেন সেটা হচ্ছে আদর্শ পুঁথি। আর অনুলিখিত পুঁথিটা কি? আগেকার দিনে তো মুদ্রণ যন্ত্র ছিল না, তখন কি করতেন? তখন অনুলেখক ছিলেন বা লিপিকর ছিলেন, তারা মূল পুঁথি থেকে পুঁথি নকল করতেন, সেটা হচ্ছে অনুলিখিত পুঁথি। এবার সম্পাদক সম্পাদনা করার আগে সাধারণভাবে যে বিষয়গুলি তাকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে তিনি হয়তো আদর্শ পুঁথির সন্ধান পেলেন না, সেক্ষেত্রে তিনি কি করবেন? তখন অনুলিখিত পুঁথিগুলোকে তিনি সংগ্রহ করবেন। এবার সংগ্রহ করার পর সেই সংগৃহীত পুঁথিগুলির মধ্যে তিনি খোঁজার চেষ্টা করবেন পুঁথিটির পরিচয় কি, কোথা থেকে তিনি পুঁথিটির কোথা থেকে তিনি সংগ্রহ করেছেন, সেখানে কোনো সাল তারিখ দেওয়া আছে কিনা। এই সমস্ত বিষয়গুলো সংগ্রহ করার পর তিনি কি করবেন? যখন একটা টেক্সট বা একটা গ্রন্থ তিনি তৈরি করবেন, সেই টেক্সট বা গ্রন্থর নিবেদন অংশে বা ভূমিকা অংশে বা মুখবন্ধে তিনি সেগুলোকে সাজিয়ে রাখবেন। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত লুর চন্দ্রানী ও সতী ময়না থেকে। এখানে দেবনাথ বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন, আমি কোটেশনটা তোলার চেষ্টা করেছি, আমি সেটা বলছি। সমগ্র পশ্চিমবঙ্গের লুর চন্দ্রানীর কোনো পুঁথি পাওয়া যায়নি, অথচ পূর্ববঙ্গে ঢাকার রাজশাহী চট্টগ্রামে বিস্তর পুঁথি আছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 5টা পুঁথি তিনি সংগ্রহ করেছিলেন, সেখানে সব পুঁথির সংখ্যাগুলোকে তিনি পরপর দিয়েছেন, সেগুলি আমি বলছি। 479, 299, 477, 361, 462, 237, 463, 309, 476, 233। বেশ, এবার আসছি পুঁথি সম্পাদনা। পুঁথি সম্পাদনা কিন্তু 4টে পদ্ধতিতে হয়ে থাকে। প্রথম সম্পাদনা পদ্ধতি হচ্ছে আক্ষরিক সম্পাদনা পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে সংশোধিত সম্পাদনা পদ্ধতি, তৃতীয় হচ্ছে আদর্শ পুঁথিভিত্তিক সম্পাদনা পদ্ধতি, আর চতুর্থ হচ্ছে সমন্বিত সম্পাদনা পদ্ধতি। এবার আমরা আসি আক্ষরিক সম্পাদনা পদ্ধতিতে। এখানে আক্ষরিক সম্পাদনা পদ্ধতিতে কি হয়? পুঁথিতে যেটা থাকে, মূল পুঁথিতে যেটা থাকে সেটাই সম্পাদক সম্পাদনা করেন। তিনি কোনো রকম অন্তর্টিকা বা পাদটিকা কিছুই দেন না। এবং আমরা এক্ষেত্রে কিছু সুবিধার দিকও লক্ষ্য করি, আবার কিছু আমরা অসুবিধার দিকও লক্ষ্য করি। এবার সুবিধার দিকটি কি? সুবিধার দিকটি হচ্ছে আমরা প্রাচীন যুগে যে সমস্ত ভাষা ব্যবহার হতো, যে সমস্ত তারা উচ্চারণ তাদের ভঙ্গি ছিল, তারপরে কিরকম তারা শব্দের বানান লিখত, সে সম্পর্কে আমরা অবগত হতে পারি। আবার আমরা অসুবিধার দিকটি কি দেখতে পারি? যখন সম্পাদক আক্ষরিক সম্পাদনা পদ্ধতিতে সম্পাদনা করেন, তখন কি করেন? তিনি প্রক্ষিপ্ত পাঠ
করেন, সেক্ষেত্রে যখন প্রক্ষিপ্ত পাঠ সহ সম্পাদনা করতে যাচ্ছেন তখন আমরা সেটাকে প্রক্ষিপ্ত পাঠ সহই পড়ছি। এবার পড়ার ক্ষেত্রে কি হচ্ছে, পাঠকের বা গবেষকের কি হচ্ছে, তাদের রস ভঙ্গ হচ্ছে, তারা ঠিকমতো রস আস্বাদন করতে পারছে না। তো আমরা এখানে একটা রামেশ্বর ঘোষের পুঁথির অংশ তুলে ধরেছি, যেটা আমাদের মিতালি বিশ্বাস এবং সুভাষিস গায়েন সম্পাদনা করেছেন। এখানে দেখছি আমরা জয় শীতলা বলি ডট 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 কুতূহলী, দেবী গুণে যে রূপে প্রচার, রামেশ্বর যে রীতা, রচিল দেবীর গীত, সুরচন সেই সমাচার। এখানে আমরা এটা আক্ষরিক সম্পাদনা পদ্ধতিতে সম্পাদনা করেছেন, সেজন্য কিন্তু তিনি কোনো বানান সংশোধন করেননি। আমরা দেখছি বানানটা হচ্ছে তিনি লিখেছেন দন্ত শয়ে হর্ষি ত লয়াকার, কিন্তু আমরা যদি মান্য বানান দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই বানানটা হয় তালবস্বয়ে দীর্ঘই ত লয়াকার। আবার এখানে দেখছি আমরা জয় শীতলা বলি ডট 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 কুতূহলী, এখানে কিন্তু মূল পুঁথিতে কিন্তু এই জায়গাটা ব্ল্যাঙ্কই ছিল, অর্থাৎ এই ডট ডট ডটই ছিল, সেই জন্য তিনি যখন সম্পাদনা করেছেন এই জায়গাটা ব্ল্যাঙ্কই রেখেছেন, অর্থাৎ ডট 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 দিয়েই তিনি চলে গেছেন। আবার আমরা লাস্টের লাইনটা দেখছি সুরচন সেই সমাচার। সমাচার বলে কোনো কথা হয় না, সমাচার হয়, কিন্তু এখানে তিনি কি করেছেন, তিনি সমাচার যেটা মূল পুঁথিতে ছিল সেটাকে তিনি মানে রেখেছেন। এর ফলে আমাদের এইরকম করে যদি পড়ি জয় শীতলা বলি ডট 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 কুতূহলী, দেবী গুণে যে রূপে প্রচার, রামেশ্বর যে রীতা, রীতা এটা যদি ঋত হতো তাহলে কিন্তু আমাদের পুরো অর্থটা আমরা বুঝতে পারতাম, কিন্তু এখানে রীতা করেছে, রচিল দেবীর গীত, সুরচন সেই সমাচার। এক্ষেত্রে তাহলে এইভাবে যদি আমরা পড়ি তাহলে তো পাঠকের রসভেদ হবেই, রস তো আস্বাদন করতে পারবেন না। এটা হচ্ছে আক্ষরিক সম্পাদনার দিকটা গেল। এবার আমরা আসছি সংশোধিত সম্পাদনার দিক। বেশ, সংশোধিত সম্পাদনার দিকটা হচ্ছে যিনি সম্পাদনা করছেন তার নিজ দৃষ্টিভঙ্গিটাই কিন্তু প্রধান। তিনি ভুল বানান, তোলা পাঠ, শব্দ বিপর্যয়, লিপিচ্যুতি, বর্ণ বিপর্যয় যে যাবতীয় জিনিসগুলো রয়েছে সেগুলোকে তিনি কি করছেন, নিজে সংশোধন করে দিচ্ছেন এবং তিনি পাঠ নির্মাণ করছেন। এক্ষেত্রে আমার মনে হয় একটা খুব অসুবিধার বিষয় হয়, যখন আমরা সংশোধিত সম্পাদনা পড়ি, মানে পাঠ করি, পদ্ধতি পড়ি, তখন আমরা কি করি যে মূল যে পাঠটা থাকে সেই পাঠটা কিন্তু হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। পাঠকের কিন্তু ওই মূল পাঠটা পড়ার আর কোনো অবকাশ থাকে না, তারা ওই সংশোধিত যে পাঠটা সেই পাঠটাকেই চূড়ান্ত বলে মনে করে। আমরা কিছুদিন আগে আমাদের একটা আমরা উদ্ধব সন্দেশ পুঁথি আমরা সম্পাদনার মানে পাঠ উদ্ধার মানে করেছি, তো সেক্ষেত্রে আমরা উদ্ধব সন্দেশ পুঁথি থেকে আমি দুটো লাইন তুলে ধরেছি, সেটা আমি বলছি। 10 দিশ পুরিলে মধুরের ধ্বনি, তাহাতে মৌর নাদ সুমধুর শুনি। এখানে দেখুন 10 দিশ বানানটা কিন্তু দ মূর্ধন্য স, দয়ের রস্যি মূর্ধন্য স এরকম আছে, কিন্তু আমরা যখন তারপরে দেখুন মৌর বানান, এটা কিন্তু আমরা ময়ূর জানি, মৌর বলে কিছু হয় না, কিন্তু ম হর্ষ র করেছি। যখন সেটা আমরা সংশোধিত করছি তখন আমরা দেখুন লিখছি 10 দিশ পুরিলে মধুরের ধ্বনি, তাহাতে ময়ূর নাদ সুমধুর শুনি। এবার 10 দিশটা আমরা কিন্তু মূল পুঁথিতে মূর্ধন্য স দেখেছিলাম, দ মূর্ধন্য স, দয়ের রস্যি মূর্ধন্য স, তখন আমরা সংশোধিত পাঠে দ তালবস্য, দয়ের রস্যি তালবস্য করেছি। এবার দেখুন আমরা পাশে এক লিখে রেখেছি, সেটা আমরা পাদটিকাতে কিন্তু ওই মূল পুঁথিতে যেটা ছিল সেটা আমরা করে দিয়েছি 10 দিশ। ময়ূরটাও ঠিক সেরকম করেছি, ওখানে মৌর ছিল সেজন্য আমরা কি করেছি, দুই দিকে নিচে আমরা পাদটিকাতে মৌর লিখেছি। এবার আসছি আমরা সংশোধিত হলো, এবার আসছি আমরা আদর্শ পুঁথিভিত্তিক সম্পাদনা পদ্ধতি। এটাকে আমরা বলতে পারি একটা মান্য সম্পাদনা পদ্ধতি। মান্য সম্পাদনা পদ্ধতি আমরা এই কারণেই বলবো, যখন সম্পাদক সম্পাদনা করছেন আদর্শ পুঁথিভিত্তিক তখন তিনি কি করছেন, একই বিষয়ে তিনি অনেকগুলো পুঁথি সংগ্রহ করছেন এবং সেটার মানে অনেকগুলো পুঁথির মধ্যে যেটা অক্ষত, যেটা পাঠযোগ্য বলে মনে হচ্ছে সেটা তিনি বেছে নিচ্ছেন তার মধ্যে থেকে। আর এই আদর্শ পুঁথিভিত্তিক সম্পাদনা পদ্ধতিতে আমরা
এই পদ্ধতিতে আমরা পাদটিকাতে লিপিচ্যুতি, বর্ণ বিপর্যয়, তোলা পাঠ, প্রক্ষিপ্ত পাঠ, যাবতীয় জিনিস পাঠকের সুবিধার জন্য তিনি কি করছেন, পাদটিকাতে তুলে ধরছেন। এবার আমরা উদাহরণ হিসাবে দেখুন একটা প্রচ্ছদের ছবি দিয়েছি। এটা হচ্ছে অক্ষয় কুমার কয়াল সম্পাদিত কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। বেশ, এবার আসছি আমরা সমন্বিত পুঁথি সম্পাদনা পদ্ধতি। এটাকেও আমরা একটা মান্য সম্পাদনা পদ্ধতি বলতে পারি। তার কারণ যিনি সম্পাদনা করছেন তিনি অনেকগুলো পুঁথির সমন্বয়ে এই সম্পাদনার কাজটা তিনি করছেন। এবং আমরা এই ভূমিকা অংশে আমরা প্রথমে একটু দেখিয়েছিলাম যে লোরচন্দ্রানীর যে কোথা থেকে সংগ্রহ করেছেন তিনি, সেই পুঁথির নাম্বারগুলো, সংখ্যাগুলো। তো এখানে কি করছেন দেবনাথ বন্দ্যোপাধ্যায়, মানে সেই সংখ্যাগুলো তো মুখবন্ধে দিচ্ছেন। আর একটা কথা যেটা হচ্ছে যে তিনি কি করছেন, পাঠকের সুবিধার জন্য তিনি পুঁথি থেকে প্রাপ্ত পাঠ আর সংশোধিত পাঠ, তিনি কিন্তু সম্পাদিত পাঠ তিনি দুটো পাশাপাশি রাখছেন। যেমন দেখুন এখানে আমি একটা ছবি দিয়েছি, তো এখানে একটু জুম করা যাবে? বেশ, এখানে দেখুন পুঁথি থেকে প্রাপ্ত পাঠে আমরা পাচ্ছি নির্পের চরিত্র যুগী কৈল অন্তস্থ পদ হয়কা দন্তন, মানে অবধান পতলি হরিল রাজার বল বুদ্ধি জ্ঞান। এটা হয়েছে। তো নির্পের বলে তো কোনো কথা হয় না, নিরূপের হয়, নৃপ মানে রাজা। তো এখানে আমরা দেখছি কি তিনি সম্পাদিত পাঠে কি লিখছেন, নিরূপের চরিত্র যোগী কৈল অবধান পতলি হরিল রাজার বল বুদ্ধি জ্ঞান। বেশ, এটা আমরা দেখলাম। আর একটা জিনিস আমরা দেখব প্রক্ষিপ্ত পাঠের ক্ষেত্রে। প্রক্ষিপ্ত পাঠের ক্ষেত্রে আমরা দেখব যে একটু জুম ওপর দিকটা, হ্যাঁ দেখুন এখানে পবন বাহন কৃতি যশ দীপ্তিমান। এখানে পবনের পাশে কিন্তু একটা যুক্ত চিহ্ন আছে, তারপরে যুক্ত চিহ্নটা শেষ হচ্ছে রাজভয়ে কাক কেহ না করে যে বাদী। এখানে যুক্ত চিহ্ন শেষ হচ্ছে। এই যে 6টা লাইন দেখছি, এই 6টা লাইন কিন্তু আমরা যে সম্পাদিত পাঠ দেখছি সেখানটা কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছে। এখানে ব্ল্যাঙ্ক এই কারণেই রেখেছে, সেটা কিন্তু প্রক্ষিপ্ত পাঠ। আমরা পাদটিকা অংশতে আসবো। তুলুন, এখানে সম্পাদক পাদটিকাতে দেখুন লিখেছেন, ওই যে প্লাস চিহ্নটা দিয়েছেন, সম্ভবত প্রক্ষিপ্ত সত্যেন্দ্র সংস্করণে চরণগুলি নেই। আমরা প্রক্ষিপ্ত পাঠের দিকে এলাম। তারপরে আমরা আসছি তোলা পাঠ। তোলা পাঠের পুঁথিটা ফেলব। জুমটা কম। আচ্ছা, আমরা তোলাপাটের দিকে আমরা এখানে আমি ঠিক দেখতে পাচ্ছি না। তো আমরা দেখেছিলাম যে এই লোকচন্দ্রানীর এই পুঁথিটাতে একটা জায়গায় ছিল গুপ্ত, তো গয়কার পয়ে তয়ে, ঠিক আছে, তো ওটা হবে গুপ্ত। এবার পয়ে তয়ের জায়গায় প্লাস চিহ্ন ছিল, সেই প্লাস চিহ্নটা আমরা পাদটিকাতে দেখেছিলাম, ওইখানে তোলা পাঠ বলে লেখা ছিল এবং সেখানে পয়ে তয়ে যে ওটা হবে সেটা সম্পাদক লিখে দিয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লিপিচ্যুতি। এখানে আরেকটা জায়গাতে ছিল যে লিখিল হবে, সেখানে তিনি লিখিল লয়ের রস্যিটা তিনি দিতে ভুলে গেছেন। সেক্ষেত্রে কি করেছেন, তিনি স্টার মার্কস দিয়ে পাদটিকাতে লয়ের রস্যিটা লিখে দিয়েছেন। তো এই হচ্ছে আমার বলবার বিষয়। তো তবে আমি শেষে একটা কথাই বলবো যে সম্পাদনা পদ্ধতিটা খুব একটা যে সহজ কাজ, সম্পাদনা করাটা যে খুব একটা সহজ কাজ সেটা নয়। সম্পাদককে
চোখ মুখ কান সবকিছু খোলা রেখে এই কাজটা করতে হয়। এভাবেই পুনর্গঠন ও সংশোধন এইসবের মধ্যে দিয়ে সম্পাদনা হয়ে থাকে। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ইন্দিরা এবং ধন্যবাদ আর সবাইকে। এতক্ষণ আমাদের ছেলেমেয়েরা পুঁথির নানা দিক যেভাবে উপস্থাপন করেছেন তার পরিপ্রেক্ষিতে আমি অরিত্রবাবুকে অনুরোধ করব, বীরভূম জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, যদি আপনি দু চার কথা বলেন। হ্যালো হ্যালো, নমস্কার সকলকে। একটা খুব সুন্দর কিছুক্ষণ সময় কাটালাম, এত সুন্দর একটা প্রেজেন্টেশন ওনারা দেখালেন। যাই হোক, প্রথমেই বলি সেটা হচ্ছে যে এই রবিবার তার আগের রবিবার আমাদের সম্মানীয় প্রধান সচিব তথ্য সংস্কৃতি বিভাগের তিনি বোলপুরে এসেছিলেন এবং তিনি এবং আমাদের সম্মানীয় জেলা শাসক মহাশয় আমাদের সম্মানীয় পিসি স্যারের সঙ্গে কথা বলেন এবং তখনই পিসি স্যারের সঙ্গে কথা বলে ওনারা জানতে পারেন যে জ্ঞান ভারত মিশন, যে জন্য আমরা এসেছি এখানে, অনেক আগেই বিশ্বভারতী জ্ঞান ভারত মিশন যুক্ত হয়েছে এবং আপনাদের কাছে জানাই যে বিশ্বভারতী প্রায় 1 লক্ষ পুঁথির রিপোর্ট জ্ঞান ভারত মিশনে করেছে, এগুলো ডিজিটাইজ হবে পরবর্তীকালে। সেই কিভাবে ডিজিটাইজ হচ্ছে বা কিভাবে হবে সেগুলো জানতেই আজকে আমাকে ডিএম স্যার এখানে পাঠান, তার সঙ্গে আমাকে আমার বিভাগ থেকে আমাকে বলেছেন। আর এসে দেখি যে সবাই তো আমার চেনার লোক, আমাদের মানবেন্দ্রদা আছেন, নিমাইদা বসে আছেন, আমাদের মিলনদা আছেন, শিশিরদা আছেন এখানে, কারণ আমি বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, তো এই জন্য দাদাটাই বেরোচ্ছে মুখ দিয়ে বেশি। আমিও কষ্ট করে বলবো। সেটাই, আমি অরিত্র বলে খুশি হওয়া বেশি। সেটাই, যাই হোক, এইটা আমাদের প্রথম শুরু হলো। এরপর আমরা কিন্তু মাঝে মাঝে এরকম আসবো এবং আপনাদের কাছে আমরা জেনে নেবো কিভাবে কি হচ্ছে না কাজকর্ম। কারণ এই মুহূর্তে আমাদের বিশ্বভারতী যেমন এরকম 1 লক্ষ পুঁথির আমরা সন্ধান পেয়েছি, তেমনি বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে প্রায় 160টা বান্ডিল, সেই 160টা বান্ডিল উদ্ধার করে সেখানে কতগুলো পুঁথি আছে আমরা জানি না, আমরা দেখেছি 160টা বান্ডিল। তেমনি বীরভূম সাহিত্য পরিষদে সেখানে অনেক পুরনো পুঁথি আছে, প্রায় 252টি পুঁথি সেখানে পাওয়া গেছে বান্ডিল, তার মধ্যে কতগুলো আছে আমরা কেউ জানি না। এছাড়া বিভিন্ন জনের যে ব্যক্তিগত কালেকশন সেগুলো আমরা দেখছি, খয়রাসোল থেকে একজন বলেছেন, কালকে ময়ূরেশ্বরে আমরা যাবো, এই জন্য কাছে অনেকগুলো পুঁথির সন্ধান তারা পেয়েছি আমরা। এই সমস্ত পুঁথিগুলোকে আমরা আস্তে আস্তে যেটা করতে হবে জ্ঞান ভারত মিশনের আন্ডারে, সেগুলোকে আমরা ডিজিটাইজ করতে হবে এবং তার জন্য আমাদের পুরোধা হচ্ছে বিশ্বভারতী, তাই তার কাছেই বারবার ছুটে আসতে হবে। আপনারা সবাই আমাদের গাইড করবেন কিভাবে করতে হবে, আমাদের জেলার দায়িত্ব এটা। এবং এই মুহূর্তে আর একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের গোটা পশ্চিমবঙ্গে প্রায় 3 লক্ষ পুঁথি পাওয়া গেছে সন্ধান আর কি এখন অবধি, তার মধ্যে 1 লক্ষের উপর বেশি আমরা এখান থেকে বীরভূম থেকে দিয়েছি। সুতরাং বারবার বিভাগ থেকেও চাপ দিচ্ছি, বীরভূম কি করছে বলো, বিশ্বভারতী কি করছে বলো। তাই এইরকম প্রেজেন্টেশন আপনারা বারবার আমাদের দেবেন, আমরা আসবো। এখন এখানে আমি ব্যক্তিগতভাবে এলাম, পরবর্তীকালে এমন হতে পারে যে বিভিন্ন জেলার ডিআইসি বা এসডিআইসি এখানে নিয়ে আসতে হতে পারে, তাদের সামনে এরকম আপনারা প্রেজেন্টেশন দেবেন বা এই যে লিপিকা যে ম্যানুস্ক্রিপ্ট আমরা দেখলাম সেই ম্যানুস্ক্রিপ্ট তারা দেখবে। কারণ ব্যাপারটা আমাদের কাছে একদম নতুন, আমরা অন্যান্য কাজ করে বেড়াতাম, হঠাৎ 15 দিন হলো আমরা এই পুঁথি খোঁজ করে বেড়াচ্ছি। সুতরাং এই ব্যাপারে আমাদের আরো বেশি ওরিয়েন্টেশন দরকার, আরো বেশি জ্ঞান দরকার, আরো বেশি নলেজ দরকার। এছাড়া আপনাদেরও আমরা সহযোগিতা প্রার্থনা করছি। আমাদের এখানে শিশিরদা আছেন, আমাদের এখানে মানবেন্দ্রদা আছেন, এছাড়া আরো সব গুণীজনরা আছেন এখানে, অনুদ্দা তো আমাদের সাহায্য করছেন সব সময়। এবং সবথেকে বড় কথা, আমরা যেটা আমাদের প্রধান সচিব বলেছেন, যারা এই বিশ্বভারতী পুঁথি নিয়ে গবেষণা করছেন সেরকম যে ছাত্রছাত্রী আছে তাদেরও আমরা লিস্ট করবো, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। তোমরা আমাদের বলবে যে এখানে এখানে পুঁথি আছে, ওখানে যান, এখানে পড়ুন, এখানে কথা বলুন, তোমরা যেমন ডিরেকশন দেবে সেরকম আমরা চলবো। এই হচ্ছে ব্যাপার, আর নতুন করে বলার কিছু নাই। সবাইকে ধন্যবাদ এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। এটা কিন্তু শুরু হলো, এটা কিন্তু শেষ নয়, আমরা বারবার আসবো। নমস্কার সবাইকে। অরিত্র আমাকে বলেছেন আমাদের ছেলে মেয়েদের ফোন নম্বর এবং ইমেল আইডি এইটা একটু এই অনুষ্ঠানটার শেষে তার আগে যেন তোমরা লিখে দাও। এখানে আমরা সবাই ঘরের মানুষ, বলে আনুষ্ঠানিক ধন্যবাদ কেমন কিছু করছি না। শিশিরদা মৃণালদাকে আগেই জিজ্ঞেস করেছি, তারাও কিছু আলাদা করে বলবেন না। আমি
বাংলা বিভাগের প্রধান হিসেবে শুধু দুটো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বিভাগে সুখময় মুখোপাধ্যায়ের নামাঙ্কিত একটি ডোমেন ক্লাব আছে। জুলাই মাসে এই ছুটির পর এই ডোমেন ক্লাবে এইটা বিশেষ করে এমন হতে পারে নতুন ছেলেমেয়েরা আসার পরও হতে পারে, এইটা দিয়ে সুকুমার মুখোপাধ্যায় নামাঙ্কিত যে ক্লাব সেইটির সূচনা হবে। অর্থাৎ তোমাদেরকে আবার বিভাগে একবার এটা বলতে হবে এবং নানা জায়গায় বলতে হবে। তার কারণটা হচ্ছে যে পুঁথি সম্পর্কে আজকের দিনে পারঙ্গম মানুষের সংখ্যা খুব কম। আমরা যখন ছাত্র ছিলাম তখন পঞ্চানন্দা পরীক্ষা দিতে আসতেন। আমি পঞ্চানন্দার কাছে পরীক্ষা দিয়েছি সম্ভবত লাস্ট ব্যাচ। পঞ্চানন্দার কাছে গল্প শুনতাম, মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গরমে পুঁথি সংগ্রহ করতেন। এমনি এমনি আজকে লিপিকা ম্যানস্ক্রিপ্টেরিয়ামে এত বিপুল পুঁথির সম্ভার হয়ে ওঠেনি। সেই বিদুশেখর শাস্ত্রী থেকে শুরু করে বা তারও আগে আমি পাই শীতকুমারী যখন 1902 সালে আসছেন তখন রবীন্দ্রনাথ জগদীশচন্দ্রকে চিঠিতে বলছেন যে ওর কাছ থেকে যদি বৌদ্ধ শাস্ত্রীয় পুঁথি কিছু জাপানি পুঁথি পাওয়া যায় সেইটা দেখার চেষ্টা করতে হবে। মানে এই যে পুঁথির আগ্রহ, 1908 যখন শারদোৎসব লিখছেন, উপরন্ত পুঁথির পর পুঁথি লেখার গুরু ঋণের পর ঋণ শোধ করে, ছুটির পর ছুটি পায়। পুঁথি ব্যাপারটা কেন এত গুরুত্বপূর্ণ? এর একটা প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক দিক সেগুলো তো হলো হাতে কলমের দিক। এর একটা চমৎকার তাত্ত্বিক দিক ব্যাখ্যা করেছিলেন বিখ্যাত লেখক উম্বের্তো ইকো। উম্বের্তো ইকো বলেছিলেন 2003 সালে যখন আলেকজান্দ্রিয়া লাইব্রেরির সেটার যখন পুনর্গঠন পর্ব চলছে তখন ফিউচার অফ বুক বলে একটা বক্তৃতা করেছিলেন উম্বের্তো ইকো। তাতে তিনি বলেছিলেন যে মানুষের দুরকম স্মৃতি কাজ করে। এক ধরনের স্মৃতি হচ্ছে তার ভাষায় ভেজিটাল মেমোরি, আর এক ধরনের স্মৃতি হচ্ছে মিনারেল মেমোরি। মানুষ ভেজিটাল মেমোরি যা কিছু সেইটে ওই পুঁথির পাতায় লিখে গেছে, প্যাপাইয়ার মধ্যে বা কোথাও তরট কাগজে এইভাবে। আর মিনারেল মেমোরি হচ্ছে পাথরে বা কোথাও খোদাই করে যে লেখা। এখন আমরা যে যুগটাতে পৌঁছেছি সেটা হচ্ছে ডিজিটাল মেমোরি। এখন কিভাবে আমাদের এই সমূহ স্মৃতি রক্ষা পাবে, এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। পুঁথির মধ্যে আমাদের বহুদিনের বহু অর্জনের যা কিছু রয়েছে সেই নষ্ট গোষ্ঠী উদ্ধার করার একটা চেষ্টা এই সময় ভারত সরকার জ্ঞান ভারতম প্রকল্পের মাধ্যমে গ্রহণ করেছে, যার শরিক আমরা চুক্তিবদ্ধ হয়েছি এশিয়াটিক সোসাইটির সঙ্গে। ফলে আবার নতুন করে পুঁথির প্রতি আমাদের আগ্রহ বেড়েছে। আমাদের পুঁথিশালায় এমন পুঁথি আছে যেগুলোকে খুব রেয়ারেস্ট বলা যেতে পারে। তো এই বিষয়ে বিশদ আলোচনা করার যোগ্য মানুষ আমি নই, কিন্তু আমার বক্তব্য এটাই যে তোমরা যারা নতুন ছেলে মেয়ে পুঁথি নিয়ে আগ্রহী হচ্ছ তাদের একটা খুব উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। ফলে এই আগ্রহ, এই অনুরাগ এটা যেন বজায় থাকে এবং এটা সঞ্চয় থাকে, এটা আমার একটিমাত্র বলবার কথা। আর এই অনুষ্ঠানটা, আজকের এই অনুষ্ঠানটা সম্পর্কে এইটুকু বলার যে গত 4 জুন বৃহস্পতিবার রাত্রি 9:30 নাগাদ হঠাৎ উপাচার্য মশাই আমাকে ফোন করলেন এবং বললেন যে এই ব্যাপারটা হবে, ডিএম সাহেব আসবেন, আপনি ব্যবস্থা করুন। এবং তখনই ফোনাফোনি করে আজকে রবিবারের দিনটা ধার্য হলো, কারণ শনিবার পর্যন্ত সোনা, বীরেন এবং আরেকজনকে অলোক, এই তিনজনই এশিয়াটিক সোসাইটিতে এই পুঁথি নিয়েই একটা প্রশিক্ষণে ব্যস্ত ছিল। ফলে আমি স্যারকে বললাম যে শনি নয়, এটা রবিবার হলে ভালো হয়। সেই মতোই আজকে ব্যবস্থাটা করা হয়েছে। কিন্তু স্যারের জন্যই যেহেতু এই অনুষ্ঠানটা আজকে হলো, তার আগ্রহী এই আয়োজনটা করেছি, সেজন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা, আমি ধন্যবাদ বলছি না। জেলা শাসক আসবেন ভেবে আমরা প্রস্তুত হয়েছিলাম, তার প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আর এখানে উপস্থিত রয়েছেন জেলা তথ্য সংস্কৃতি, যিনি আমাদের সতীর্থ অরিত্র চক্রবর্তী। ফলে অরিত্রকেও অনেক অনেক ধন্যবাদ। এবং
সঙ্গে আমি এই অনুষ্ঠানটা যেখানে হলো এই ছুটির দিনে, ছেলেমেয়েরা তো বটেই, আমাদের নিমাইদাকে আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ নিমাইদাকে অনেক জ্বালাতন করেছি এই ছুটির দিনে এই সময়, কিন্তু নিমাইদা সবসময় অত্যন্ত কর্তব্যনিষ্ঠ মানুষ, তিনি উপস্থিত থেকে সম্পন্ন করে দিয়েছেন। জিষ্ণু এবং এই লাইব্রেরির যারা স্টাফ রয়েছেন, আমাদের লিপিকার দায়িত্বে শিশিরদা আছেন, শিশিরদা, প্রদীপবাবু, অনু, এদের সবার সহযোগিতাতেই এই জিনিসটা হতে পারলো। অবশ্য অনু, প্রদীপবাবু এদেরকে আলাদা করে ধন্যবাদ জানানো উচিত কিনা আমি নিজে জানি না, কিন্তু আমার দিক থেকে আমি অন্তত বলি। আর যার কথা আমার বিশেষ করে বলা কর্তব্য, যার উৎসাহে এই ছেলেমেয়েরা তৈরি হয়েছে, আমার সহকর্মী, আমার দিদি, আমাদের অপর্ণাদি। মানে অপর্ণাদি শারীরিক কারণে এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু অপর্ণাদির প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এইটুকুই, যদি কারোর নাম বাদ পড়ে গিয়ে থাকে আমি মার্জনা চেয়ে নেব। আমি বারবার বলছি, এটা ধন্যবাদ কেবল নয়, এটা কৃতজ্ঞতা, একটা স্বীকৃতি, আর কিছু নয়। আমরা অনুষ্ঠান শেষ করছি আশ্রম সঙ্গীতের মধ্য দিয়ে। আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন, সব হতে আপন আমাদের, সব হতে আপন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে ওরা, আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে মোরা, বারে বারে দেখি তারে নিত্যই নূতন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাথা সকাল সন্ধ্যা বেলা, মোদের তরু মূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাথা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া গীতি বাজায়, বনের কল গীতি সদায়, শালের ছায়া গীতি বাজায়, বনের কল গীতি সদায়, পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন, আমরা যেখানে মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের শেখা বাধা যে তার সুরে। আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের শেখার বাধা যে তার সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক টানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক টানে মোদের, ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন।